আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে হচ্ছে আমরা ভার্সিটি কর রিটেন স্পেশালের চ্যাপ্টার নাম্বার 4 ফিজিক্স ফার্স্ট পেপারের যেটা নিউটনিয়ান মেকানিক্স বা নিউটনিয়ান বলবিদ্যা, সেখান থেকে একটু ম্যাথগুলো দেখার চেষ্টা করব আস্তে আস্তে। তো চলো আমরা স্টার্ট করি একটা একটা করে। প্রথমে একটু অ্যানালাইসিসে যাই। আমাদের এই চ্যাপ্টার 4টা বেশ বড় একটা চ্যাপ্টার। কি কি জিনিস এখান থেকে আসে? সাধারণত বল, বলের ঘাত, ভরবেগ, লিফট, এটাকে যদি আমি ওভারঅল একটা টাইপ হিসেবে কনসিডার করি, তাহলে রাজশাহী ভার্সিটিতে 19-20-এ আমি কিন্তু এখান থেকে একটা রিটেন আসতে দেখেছি। তাহলে এই চ্যাপ্টারটা বা এই চ্যাপ্টারের এই অংশটা বা টাইপ 1টা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। 1 নম্বরে ভালো মতো দেখতে হবে। 2, ভরবেগের সংরক্ষণ ও সংঘর্ষ, এখান থেকেও কিন্তু জগন্নাথ ইউনিভার্সিটিতে 18-19-এ একবার একটা রিটেন আসছে। ঘর্ষণ বা ফ্রিকশন থেকে এখন আমরা সেরকম রিটেন আসতে দেখিনি, বাট আমরা ইভেনচুয়ালি ম্যাথ দেখব। আর জড়তার ভ্রামক, চক্রগতির ব্যাসার্ধ, এখান থেকে বা টর্ক থেকে রিটেন আসছে, এখান থেকে আসে নাই। সো টর্ক থেকে কিন্তু একদম ভেরি রিসেন্ট জগন্নাথ ইউনিভার্সিটিতে 24-25 একটা ম্যাথ আসছে। তাহলে টর্কটা একটু ভালো মতো দেখে যাইতে হবে। কৌণিক বেগ ও ঘূর্ণায়মান বস্তুর গতিশক্তি, কেন্দ্রমুখী বল, অনুভূমিক উল্লম্ব তলে বস্তুর বৃত্তাকার গতি, এখান থেকে রিটেন আসে নাই। ব্যাংকিং কোণ থেকে ঢাকা ভার্সিটিতে 20-21 সালে কিন্তু একটা রিটেন কোশ্চেন আসছে এবং থিওরিটিক্যাল রিটেন কোশ্চেন, ঠিক আছে? সো ওগুলো আমরা সলভ করবো আস্তে আস্তে। তাহলে চলো আমরা টাইপ 1 দিয়ে স্টার্ট করি। বল, বলের ঘাত, ভরবেগ, লিফট, ফর্মুলাগুলো আশা করি মনে আছে। F = ma মেইনলি, বলের ঘাত হচ্ছে j হচ্ছে F * t অথবা হচ্ছে m * v - u, মানে বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান। ভরবেগ তো mv, আর লিফট হচ্ছে লিফটের ক্ষেত্রে উপরে গেলে নিচে গেলে সমবেগ সমত্বরণ ওই জিনিসগুলো আসে। তাহলে প্রশ্নে বলা যে একটা বল বায়ুতে 15 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, বলটাকে ব্যাট দিয়ে 20 মিটার পার সেকেন্ড বেগে উল্টো দিকে ফেরত পাঠানো হলো। সো এই জায়গাটা ইম্পর্টেন্ট, এখানে কিন্তু উল্টো দিকের কথা বলে দেয়া আছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার মানে ফাইনাল ভেলোসিটি v, আর এটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি ছিল u। যদি এর গতিশক্তি 8.75 জুল পরিমাণ পরিবর্তিত হয়, তাহলে সেই ক্ষেত্রে এটার ভরবেগের কি পরিমাণ পরিবর্তন হবে সেটা হচ্ছে আমাদের বের করতে বলছে। তাহলে আমাদের গতিশক্তির পরিবর্তন, এটাকে হচ্ছে আমরা ডেল্টা ই লিখতে পারি, এবং এইটার ক্ষেত্রে আমরা লিখতে পারি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার, বা একবারে লিখলে আমরা লিখতে পারি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এরকম। তাহলে গতিশক্তির পরিবর্তন আমাদের এখানে ভ্যালু দেওয়া আছে হচ্ছে 8.75, তার সাথে আমরা এই পাশ থেকে 2 নিয়ে মাল্টিপ্লাই করলাম। এখানে থাকলো আমার স্মল এম, আর ভি হচ্ছে আমার 20, তাহলে এটার ভ্যালুটা হচ্ছে 20 স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে আমাদের 15 স্কোয়ার। এবার তাহলে তুমি আর আমি মিলে এটা একটু সলভ করি। স্মল এম এর ভ্যালুটা আমরা ফাইন্ড আউট করতে চাই। স্মল এম এর ভ্যালুটা ফাইন্ড আউট করলে আমরা এই পাশে আরেকটু এক্সটেন্ড করি। এম 20 স্কোয়ার মানে কত? 20 স্কোয়ার মানে হচ্ছে গিয়ে 400 মাইনাস 15 স্কোয়ার মানে 225। তাহলে এখান থেকে আমাদের থাকতেছে হচ্ছে এম মাল্টিপ্লাইড বাই 225 এর সাথে 75 যোগ করলে 300 আর 400, তাহলে 175, 175 আর কি। তাহলে স্মল এম এর ভ্যালু কত আসবে? স্মল এম এর ভ্যালু আসবে হচ্ছে 875 মাল্টিপ্লাইড বাই 2। আমরা 8.75 লিখছিলাম, তো এখান থেকে 100 আমরা নিচে নিয়ে আসি, আর ওই পাশ থেকে যে 175 ও সেই 175 এই পাশে এসে কি হয়ে যাবে? মাল্টিপ্লাইড হয়ে যাবে। এই পাশে এসে 175 মাল্টিপ্লাইড হয়ে যাবে, ঠিক আছে? এখন 8.75 কে আমরা 875 বাই 100 এ ভাগ করে নিলাম, মাল্টিপ্লাইড বাই 2 ছিল, 175 দিয়ে এখানে ডিভাইড করার পরে এখন তুমি আর আমি জাস্ট সিম্পলি এখান থেকে ক্যালকুলেশন করব বা কাটাকাটি করব। তাহলে 25 দিয়ে যদি আমরা ডিভিশন করতে যাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এইটা 25 দিয়ে ডিভাইড করলে আসবে 4, এইটাকে 25 দিয়ে ডিভাইড করলে আমাদের হচ্ছে গিয়ে 3 আসবে, তারপর 75, 75 আর 87 আমাদের হচ্ছে থাকবে 12, 1 to 5। তাহলে এখান থেকে 1 to 5 এ 25 যাবে হচ্ছে 5 বার, তাহলে এখানে থাকতেছে 35। আবার যদি আমরা এটাকে 5 দিয়ে ডিভাইড করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে 3 4 এ 12, 3 5 এ 15, 3 35 কে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে বা 30 কে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে আমাদের 150 আসে, 5 কে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে 25 আসে, 150 আর 25 হচ্ছে এক্স্যাক্টলি 175। সো 35 আর 175 আমাদের ডিভিশন হয় 5 দিয়ে। তাহলে এইখান থেকে আমাদের উপরে থাকতেছে হচ্ছে 2, নিচে থাকতেছে হচ্ছে 5 * 4 মানে হচ্ছে 20, 2 ডিভাইডেড বাই 20 মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই 10, এন্ড 1 ডিভাইডেড বাই 10 মানে হচ্ছে 0.1। আমরা এক কাজ করি, 0.1 না লিখে এই 1 ডিভাইডেড বাই 10 কেজি এভাবে করেই রেখে দেই, তাহলে আমার নেক্সটে ক্যালকুলেশনে ভ্যালুটা বসাতে ইজি হবে। তাহলে এটা পেয়ে গেলাম আমরা ম্যাস। এখন আমাকে জিজ্ঞেস করছে ভরবেগের কি পরিবর্তন হয়। তাহলে বস্তুর বলের ঘাত আমরা জানি ভরবেগের পরিবর্তনের সমান, অর ইম্পালস অফ দ্য ফোর্স ইজ ইকুয়ালস টু দ্য চেঞ্জ ইন মোমেন্টাম। তাহলে ভরবেগের যে পরিবর্তন আমরা হচ্ছে কি এখান থেকে জে এর ভ্যালু লিখি কিভাবে? জে হচ্ছে এফ টি লিখি, আর মোমেন্টামের চেঞ্জ আমরা কিভাবে লিখি? এম ইন্টু
ভি মাইনাস ইউ, এইভাবে। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে ম্যাস এই ভ্যালুটা জেনে গেলাম। আমাদের এইখানে চলে গেল ভরবেগের কি পরিবর্তন হবে নির্ণয় করো। আমরা হচ্ছে গিয়ে ভরবেগের যে চেঞ্জটা সেটাকে এখন এই ম্যাসের ভ্যালুটা দিয়ে কনভার্ট করতে পারবো আর কি। তাহলে আমাদের এম ইন্টু ভি মাইনাস ইউ, এখানে ভ্যালুটা ফেললেই হবে। স্মল এম এর ভ্যালু আমরা পেয়েছি হচ্ছে 1/10। এই জায়গাটায় যখন ভি মাইনাস ইউ লিখছি উল্টো দিকে কিন্তু বলা, তার মানে হচ্ছে আমরা যদি ইউ কে পজিটিভ ধরে নেই, মানে ইউ এর সাইন যদি আমরা ধরি প্লাস, যেহেতু এটা উল্টো দিকে যাচ্ছে তাই ভি এর সাইনটা কেমন হবে, মাইনাস আর কি। অথবা এটার ভ্যালু যদি আমরা মাইনাস ধরে নিই তাহলে এটার ভ্যালু প্লাস, যেহেতু ডিরেকশন অপোজিট হয়ে যাচ্ছে। তাহলে আমাদের ভি এর ভ্যালুটা আসবে হচ্ছে গিয়ে -20, আর এখানে একটা ইকুয়েশনের মাইনাস, ইউ এর ভ্যালুটা পজিটিভ 15, তাহলে এখান থেকে আসতেছে হচ্ছে 15। দুইটাই কারেক্ট, তুমি যেভাবেই ধরো না কেন, একটাকে প্লাস ধরলে একটাকে মাইনাস ধরে নিব। তাহলে এখান থেকে আমাদের 1/10 আসতেছে, আর এইখানে হচ্ছে -20 -15, রেজাল্ট আসবে হচ্ছে -35। ঠিক আছে, মাইনাসটা দিয়ে ডিরেকশন বোঝায়। তাহলে 35/10 আমাদের এইখান থেকে রেজাল্ট যেটা আসবে, এই মোমেন্টাম বা চেঞ্জ ইন মোমেন্টাম বা ডেল্টা পি যেটা আমরা বের করছি, এই ডেল্টা পি এর ভ্যালুটাই কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি আসলে। তাহলে ডেল্টা পি এর ভ্যালুটা আসবে 35/10, সো 3.5 মিটার কেজি মিটার পার সেকেন্ড, 3.5 কেজি মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এখানে যে মাইনাসটা দিলাম না, মাইনাসটার কি হবে, নেগেটিভ সাইন। এটা কি বোঝায়, নেগেটিভ সাইনটা হচ্ছে আমাদের ডিরেকশন বোঝায়। তাহলে এখানে আর ডিরেকশনের মানটা আমার দেয়া লাগবে না, বা ডিরেকশনের মাইনাসটা দেয়া লাগবে না। আমাকে যেহেতু শুধুমাত্র ভরবেগের কি পরিমাণ পরিবর্তন হবে জিজ্ঞেস করছে, তার মানে হচ্ছে শুধুমাত্র আমার কাছে ম্যাগনিটিউড চেয়েছে, বা শুধুমাত্র আমার কাছে হচ্ছে গিয়ে ভ্যালুটা চেয়েছে। তো এখানে আমি আর ডিরেকশন নিয়ে চিন্তা ভাবনা করলাম না। ঠিক আছে, তাহলে ডেল্টা পি এর ভ্যালু আসতেছে 3.5 কেজি মিটার পার সেকেন্ড। নেক্সটে বলছে 10 কেজি ভরের একটা বস্তুর উপর একটা বল কাজ করছে, বস্তুটার ত্বরণের মান কত। আবারও খেয়াল করো, আমাকে কিন্তু শুধুমাত্র ভ্যালুটা বের করতে বলছে, এন্ড বলছে অন্যান্য বল আর আদার কোনো ফোর্স এখানে জড়িত না। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে এফ দেওয়া আছে, ত্বরণের মান, সো আমরা অ্যাক্সেলারেশন বের করব, এর ভ্যালু আমি জানি। তাহলে আমরা জানি হচ্ছে এফ ভেক্টর, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে এম ইন্টু এ ভেক্টর। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি এ ভেক্টর বের করতে চাই, আমাদেরকে যে ফোর্সের ভেক্টরটা আছে সেটাকে ডিভাইড করতে হবে ম্যাস দিয়ে। তাহলে ফোর্সের ভেক্টরটা হচ্ছে কত, 40 আই ক্যাপ প্লাস 30 জে ক্যাপ। এটাকে আমরা ডিভাইড করব ম্যাস দিয়ে, ম্যাস হচ্ছে গিয়ে 10 কেজি, তাহলে 10 দিয়ে ডিভাইড করলে আমাদের আসতেছে হচ্ছে 4i প্লাস 3j। তাহলে এখান থেকে আমাকে বের করতে হবে হচ্ছে অ্যাক্সেলারেশনের মডুলাস মান। তাহলে এখান থেকে আসবে হচ্ছে 4 স্কোয়ার প্লাস আসবে হচ্ছে 3 স্কোয়ার, তাহলে এখান থেকে থাকতেছে 16, এখান থেকে থাকতেছে 9, সো রেজাল্ট আসবে হচ্ছে √25, √25 এর ভ্যালু হচ্ছে 5, তাহলে এখান থেকে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে একটা অ্যান্সার আমরা পেলাম, আবার এখানেও হচ্ছে গিয়ে আরেকটা ম্যাথ করলাম, সেটার অ্যান্সারটা পেলাম। ইজি জিনিস, মান বের করতে হবে। 1.5 কেজি ভরের একটা মডেল হেলিকপ্টারের আদি গতিবেগ ছিল এত। সো আমাদের যেহেতু আদি গতিবেগ বলে দেওয়া আছে, তার মানে এইটা হচ্ছে আমার কিসের ভ্যালু, এটা হচ্ছে ইউ এর ভ্যালু। 2 সেকেন্ড সমত্বরণে চলার পরে, তাহলে আমার এখানে টাইম বলে দেওয়া আছে, তার গতিবেগ হয় 6i + 12j মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে কি আমাদের স্মল ভি। 1.5 কেজি বলা আছে, তাহলে এটা হচ্ছে আমাদের জন্য স্মল এম। এই সময় প্রযুক্ত বলের মান কত হবে, এটা হচ্ছে ইভেন্চুয়ালি আমাকে ফাইন্ড আউট করতে বলছে। তাহলে বলের মান কত হবে, দেখো খেয়াল করে, আমার কিন্তু শুধুমাত্র মান নিয়ে কাজ। ঠিক আছে, তাহলে প্রথম কাজ হচ্ছে আমরা একটু অ্যাক্সেলারেশনটা ফাইন্ড আউট করি। আমাদেরকে প্রথমে হচ্ছে গিয়ে অ্যাক্সেলারেশনটা ফাইন্ড আউট করতে হবে। তাহলে এ ভেক্টর, এ ভেক্টর আমরা যখন ফাইন্ড আউট করি আমরা জানি হচ্ছে গিয়ে ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর, আমাদের চেঞ্জ ইন ভেলোসিটি ডিভাইডেড বাই দ্য টাইম। এই তো, ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর ডিভাইডেড বাই টি। তাহলে এইখান থেকে আমরা ভি ভেক্টরের ভ্যালুটা কত পাই, 6i + 12j। এখান থেকে আমরা মাইনাস করে দিব হচ্ছে ইউ ভেক্টরের ভ্যালুটা, সো দ্যাট উইল বি 5j ডিভাইডেড বাই টাইম হচ্ছে 2 সেকেন্ড। তাহলে এখান থেকে রেজাল্ট আসতেছে হচ্ছে 6i + 12 - 5, সো 7j, তাই না? 6i + 7j ডিভাইডেড বাই 2। তাহলে 6 ডিভাইডেড বাই 2 আসতেছে হচ্ছে গিয়ে 3i প্লাস এটা আসতেছে 7 ডিভাইডেড বাই 2 j ক্যাপ।
তাহলে এখান থেকে আমি প্রথমে অ্যাক্সেলারেশনটা বের করে নিলাম। আমাকে জিজ্ঞেস করেছে প্রযুক্ত বলের মান কত হবে, সো আমাকে এফ এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে যদি আমার অ্যাক্সেলারেশনের ভ্যালু এটা আসে, মানে মানে অ্যাক্সেলারেশনের ভেক্টরটা এটা আসে, এ ভেক্টরের মডুলাস যখন বের করতে যাব এটা আসবে হচ্ছে গিয়ে 3 স্কয়ার প্লাস এইখানে আসবে হচ্ছে গিয়ে 7 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার, সো 3 স্কয়ার 9 প্লাস এটা আসতেছে হচ্ছে 49 ডিভাইডেড বাই 4, এটার হোল রুট। তাহলে এখান থেকে হোল রুটের ভিতরে থাকতেছে হচ্ছে 36 প্লাস 49 ডিভাইডেড বাই 4, অর এটা রেজাল্ট আসবে হচ্ছে 4, এখানে 40 আর 30 70 79 আর 6 হচ্ছে গিয়ে 85। তাহলে এখান থেকে থাকতেছে হচ্ছে 4 রুট ওভার 85, অর আমরা হচ্ছে গিয়ে এটাকে রুট ওভার 85 ডিভাইডেড বাই 2 এইভাবে লিখতে পারি। ঠিক আছে, এখন আমার 1.5 কেজি ভর দেওয়া আছে। নেক্সট আমার কাছে জিজ্ঞেস করছে এফ এর মান কত। তাহলে এফ ইকুয়ালস টু এম এ, এম এর ভ্যালু হচ্ছে গিয়ে 1.5 মাল্টিপ্লাইড বাই এটা হচ্ছে গিয়ে রুট ওভার 85 ডিভাইডেড বাই 2। তাহলে এইখান থেকে আমার ক্যালকুলেশনে 1.5 কে আমরা ভেঙে 15 ডিভাইডেড বাই 10 করে নিতে পারি, আর এখানে হচ্ছে আমার রুট ওভার 85 থাকতেছে, নিচে হচ্ছে এখানে 2 থাকতেছে। তাহলে এইখান থেকে আমরা ছোট করে লিখলে আমাদের 3 দিয়ে 5 দিয়ে কাটাকাটি করা যাবে, তাহলে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2, তাহলে 3 ডিভাইডেড বাই 4 রুট 85, এরকম একটা রেজাল্ট আমাদের তখন আসবে। তাহলে এখান থেকে আসবে হচ্ছে গিয়ে 3 ডিভাইডেড বাই 4 রুট ওভার 85, এবং ফাইনালি যেহেতু আমার কাছে ফোর্স চাওয়া হয়েছে, সো ইভেনচুয়ালি আমি ফোর্স পাবো হচ্ছে গিয়ে নিউটনে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কি আমাদের ওভারঅল রেজাল্টটা। আমরা জাস্ট যেহেতু ক্যালকুলেশন নাই, সো ক্যালকুলেটর নাই, সো 3/4 রুট ওভার 85 নিউটন এভাবে যদি আমরা রেখে দিই, তাহলে ইভেনচুয়ালি আমি এটাকে সলভ করে ফেলতে পারবো। এবার তাহলে আমরা আরেকটা ম্যাথের দিকে যাই। এখানে বলা 4 কেজি ভরের একটা বস্তুর উপর 8 নিউটন বল অনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণে প্রয়োগ করলে বস্তুটার অনুভূমিক ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কয়ার এরকম আসবে। দেখো খেয়াল করে, অনুভূমিক ত্বরণের ভ্যালু দেওয়া আছে, 4 কেজি ভরের বস্তু, তার মানে ম্যাস দেয়া আছে, 8 নিউটন বল মানে ফোর্স দেয়া আছে, কত ডিগ্রি কোণে, তার মানে হচ্ছে আমাকে এরকম একটা থিটা বের করতে হবে। তাহলে চিন্তা করো, আমি এরকম একটা ইনক্লাইন্ড প্লেনে বা এরকম একটা হেলানো তলে একটা বস্তু রাখলাম। এই বস্তুটার উপর আমরা এইখান থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করছি, এবং যে ফোর্সটা অ্যাপ্লাই করছি ফোর্সটা হচ্ছে এই ডিরেকশনে কাজ করছে, এটা হচ্ছে এফ ভেক্টর। ঠিক আছে, এটাকে তাহলে আমরা কয়টা উপাংশে ভাগ করতে পারবো? দুইটা উপাংশে ভাগ করতে পারবো। একটা হবে হচ্ছে হরাইজন্টালে, আর একটা হবে হচ্ছে এই ডিরেকশনে ভার্টিক্যালি, রাইট? তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম? দুইটা উপাংশ পেয়ে গেলাম। আমি আরেকবার এটাকে একটু ড্র করে নেই, দুইটা উপাংশ এখান থেকে পাওয়া গেল। তাহলে আমাদের এইখানে যে ফোর্সটা আমরা অ্যাপ্লাই করছি এটা যদি আমাদের এফ ভেক্টর হয়, তাহলে এদিক বরাবর আমাদের এফ ভেক্টরের যে উপাংশটা আসবে সেটা কি আসবে? এদিক বরাবর আসবে হচ্ছে আমাদের এফ কস থেটা, যদি আমরা এই যে এই অ্যাঙ্গেলটাকে থেটা ধরে নিই অনুভূমিকের সাথে, আর এই দিক বরাবর আমাদের তখন আসবে হচ্ছে এফ সাইন থেটা। ঠিক আছে, তাহলে এই যে আমাদের এফ কস থিটা আছে, এইখানে আমাদের জিজ্ঞেস করলো ম্যাস দেওয়া আছে, এখানে ফোর্স দেওয়া আছে 8 নিউটন, এটার সাথে কত ডিগ্রি কোণে আমরা অ্যাঙ্গেলটা দিয়ে মানে বের করতে হবে, মানে আমাকে থিটাটাই বের করতে হবে। অনুভূমিক ত্বরণ হবে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখন এই যে আমাদের এফ কস থিটা, আমরা এদিক বরাবর যেটা লিখলাম, এই এফ কস থিটার জন্য আমাদের এম থাকবে, আর অ্যাক্সেলারেশন যেটা বসবে সেটা হচ্ছে এদিক বরাবর তো ফোর্স, তাহলে এদিক বরাবর অ্যাক্সেলারেশনের এদিকের যে উপাংশ বা কম্পোনেন্ট যেটা সেইটা, তাহলে এটা হচ্ছে আমাদের এ এক্স। তাহলে এই যে আমাদের এখানে এক্স এর ভ্যালুটাই কিন্তু বলে দেওয়া, এক্স অ্যাক্সিস বরাবর বা অনুভূমিক বরাবর ত্বরণের মান হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে cos থিটাটা আগে ফাইন্ড আউট করে নিব, এবং এটার জন্য আমাদের আসবে হচ্ছে m মাল্টিপ্লাইড বাই এ এক্স ডিভাইডেড বাই ফোর্সের ভ্যালু, এবং আমাদের এখানে ম্যাস বলে দেওয়া আছে 4 কেজি, এ এক্স এর ভ্যালু বলে দেওয়া আছে 1, আর এফ এর ভ্যালু বলে দেওয়া আছে হচ্ছে 8। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করলে 4 ডিভাইডেড বাই 8 পাই, 4 ডিভাইডেড বাই 8 মানে হচ্ছে কি আমাদের হাফ। তাহলে এখান থেকে থিটার ভ্যালু কত আসবে? থিটার ভ্যালু আসবে হচ্ছে গিয়ে cos ইনভার্স হাফ। cos ইনভার্স হাফ কত? 0, হাফ sin 30 ডিগ্রি, সো cos এর ক্ষেত্রে এইটা হাফ হচ্ছে 60 ডিগ্রিতে। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার চলে আসবে হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা আশা করি বোঝা গেল। নেক্সটে যাই, গরম বাতাসে পরিপূর্ণ ক্যাপিটাল এম ভরের একটা বেলুন ঝুরি সহ পৃথিবীর দিকে ধ্রুব ত্বরণ এতে নেমে আসছে। কিভাবে আসতেছে? পৃথিবীর দিকে, এবং একটা ধ্রুব অ্যাক্সেলারেশন বা কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনে নেমে আসতেছে।
ঝুড়ি থেকে কি পরিমাণ এম ভর ফেলে দিলে আমাদের ইনিশিয়ালি ছিল ক্যাপিটাল এম ভরের, এবং ঝুড়ি থেকে আমরা স্মল এম পরিমাণ ভর কি করব পরবর্তীতে ফেলে দিব। ফেলে দিলে বেলুনটা আবার কোন দিকে যাওয়া স্টার্ট করবে? উপরের দিকে। সেই একই ধ্রুব ত্বরণ এতে উঠে যাবে। সকল ক্ষেত্রে বেলুনটির আয়তন সেম ছিল বলে আমরা ধরে নিচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কাছে এখানে কি ছিল? আমাদের এইখানে সাপোজ এরকম একটা বেলুন আমরা ড্র করে নিলাম। এই হচ্ছে কি আমাদের এই এয়ার বেলুনটা। হ্যাঁ, এয়ার বেলুনটা প্রথমে আমরা চিন্তা করতেছি কি করতেছে? এয়ার বেলুনটা প্রথমে হচ্ছে গিয়ে ধ্রুব ত্বরণের নিচের দিকে নেমে আসছে। তাহলে এয়ার বেলুনের ম্যাস কত ছিল ইনিশিয়ালি? ক্যাপিটাল এম। পরবর্তীতে হচ্ছে আমরা অ্যাক্সেলারেশন ফেলে দিব। তাহলে এই এয়ার বেলুনটা আসতেছে কোথায় এবার? নিচের দিকে। যখন নিচের দিকে আসতেছে তখন হচ্ছে গিয়ে আমাদের এই এয়ার বেলুনের নিচের দিকের যে ফোর্সটা সেটা হচ্ছে গিয়ে অ্যাক্টিভ বেশি। আমাদের এই দিক বরাবর নিচের দিকে এটার কাজ করতেছে কি? নিচের দিকে কাজ করতেছে হচ্ছে আমাদের এমজি, তাই না? তাহলে আমরা এখান থেকে যখন নিচের দিকে নামতেছে তখন সামেশন অফ এফ ইকুয়ালস টু এম লিখতে পারি, তাই না? সামেশন অফ এফ ইকুয়ালস টু এম লিখতে পারি। এবং যখন সামেশন অফ এফ লিখতেছি, যেহেতু এমজি আমাদের এইদিকে বড়, আমাদের আবার এয়ার কি হবে? আমাদের গরম বাতাসে পরিপূর্ণ। সো গরম বাতাসের যে এয়ারটা, সেই গরম বাতাসটা বা ওয়ার্ম এয়ারটা সেটা তো হচ্ছে গিয়ে লাইটার। সো লাইটার বলে এটা উপরের দিকে যেতে স্টার্ট করবে, এবং এটার মধ্যে যে বাতাস আছে বাতাসের জন্য উপরের দিকে একটা ফোর্স থাকবে, মানে গরম বাতাসটা যাইতে চাবে হচ্ছে উপরে। তাহলে সামেশন অফ এফ এর ক্ষেত্রে যেহেতু এটা নিচে আসতেছে তাই আমরা লিখতে পারি হচ্ছে এমজি, ক্যাপিটাল এম ছিল, সো ক্যাপিটাল এম থাকার জন্য আমাদের এখানে সব জায়গায় ক্যাপিটাল এম ইউজ করতে হবে। তাহলে সামেশন অফ এফ ইকুয়ালস টু ক্যাপিটাল এম এ। এরপরে সামেশন অফ এফ এর জায়গায় আমরা লিখতে পারি যেহেতু নিচে আসতেছে, সো এমজি এটা হচ্ছে গিয়ে প্রমিনেন্ট মাইনাস ক্যাপিটাল এফ ইজ ইকুয়ালস টু আসতেছে হচ্ছে এম এ। তাহলে এখান থেকে ক্যাপিটাল এফ এর ভ্যালু কত আসবে? ক্যাপিটাল এফ এর ভ্যালু আসবে হচ্ছে এমজি প্লাস এম এ। এরকম একটা ভ্যালু ক্যাপিটাল এফ এর জন্য পাওয়া গেল। নেক্সটে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে আমাদের যে এয়ার বেলুন সেটা থেকে আমরা স্মল এম পরিমাণ ম্যাস নিচের দিকে ফেলে দিলাম। তাহলে আমাদের যে এয়ার বেলুনটা ছিল এইখানে, এই এয়ার বেলুন থেকে এবার আমরা হচ্ছে কি আস্তে 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 ম্যাস ফেলে দিব। তাহলে এইখান থেকে আমরা স্মল এম পরিমাণ ম্যাস আস্তে আস্তে ফেলে দিচ্ছি। স্মল এম পরিমাণ ম্যাস যদি আমাদের ফেলে দেই তাহলে বেলুনের জন্য ম্যাস কত হয়ে দাঁড়াবে? ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। তাহলে আবারও সেই একই ইকুয়েশন, এই ইকুয়েশনে আমরা আবারও হচ্ছে গিয়ে সেম কাজটা করব, সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ। এইবার কি বললো? এম পরিমাণ ভর ফেলে দিলে বেলুনটা আবার উপরের দিকে অ্যাক্সেলারেশনে যাওয়া স্টার্ট করে। তাহলে এবার আমাদের অ্যাক্সেলারেশন হচ্ছে উপরে, আগের বার অ্যাক্সেলারেশন ছিল হচ্ছে গিয়ে নিচে। তাহলে এবার যদি আমাদের উপরের দিকে হয় আমাদের এখানে কি কমে যাবে? ম্যাসের পরিমাণ কমে যাবে, এবং এই আগে যেমন ক্যাপিটাল এম লিখেছিলাম এবার আর এটা থাকবে না। তাহলে সামেশন অফ এফ সমান সমান এম এর ডান পাশটাকে আমরা হচ্ছে অ্যাকিউরেটলি লিখলে আসবে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম মাল্টিপ্লাইড বাই এ। আগের বার যেমন ছিল ক্যাপিটাল এম এ, এবার ক্যাপিটাল এম থেকে স্মল এম পরিমাণ মাইনাস হয়ে যাবে। তাহলে সামেশন অফ এফ এর ক্ষেত্রে কি লিখবো? আমাদের যেহেতু এবার এটা উপরের দিকে উঠে যাচ্ছে, সো উপরের দিকে যে এফ কাজ করবে ওটা হচ্ছে বড়। তাহলে আগের বার ছিল হচ্ছে এমজি মাইনাস ক্যাপিটাল এফ, আর এইবার হচ্ছে আমাদের এগুলো তো ক্যাপিটাল এম, সরি এই জিনিসটা হচ্ছে আমাদের ক্যাপিটাল এম, এইটা ক্যাপিটাল এম, এটা ক্যাপিটাল এম, ম্যাস তো সবগুলা ক্যাপিটাল এম এর। তাহলে সামেশন অফ এফ সমান এম এ, আমরা হচ্ছে গিয়ে সামেশন অফ এফ সমান এম এর জায়গায় এখানে বসাচ্ছি হচ্ছে ক্যাপিটাল এম এ। নিচের দিকে তাহলে হচ্ছে গিয়ে আমাদের ক্যাপিটাল এম জি কাজ করবে, এবং এই পাশে ক্যাপিটাল এফ এর ভ্যালু হবে হচ্ছে গিয়ে ক্যাপিটাল এম জি প্লাস ক্যাপিটাল এম এ। ঠিক আছে, এটা হচ্ছে ক্যাপিটাল এম হবে, তাই না? আমাদের ম্যাস যেহেতু ক্যাপিটাল এম বলে দেওয়া, তাহলে এই ডিরেকশনে আমাদের ওয়েট যেটা কাজ করবে ওয়েটের ভ্যালু হবে ক্যাপিটাল এম জি। তাহলে এমজি মাইনাস এফ সমান এম এ, উপরের দিকে এফ, আর এবার হবে হচ্ছে এফ মাইনাস ওই এমজির যে পার্টটা সেটা হবে হচ্ছে এম মাইনাস এম ইন্টু এ। তাহলে এফ মাইনাস এই যে এফ যেটা আছে মাইনাস, আমাদের এবার কিন্তু ম্যাস কম, ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। তাহলে এফ মাইনাস ক্যাপিটাল এম মাইনাস স্মল এম মাল্টিপ্লাইড বাই এ, ওই পাশে হবে হচ্ছে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম, এই পাশে হবে হচ্ছে এ, ও এটা তো জি, ক্যাপিটাল এম মাইনাস স্মল এম তার সাথে হচ্ছে গিয়ে জি থাকবে। আগের বার যেমন আমাদের কি ছিল? ক্যাপিটাল এম ইন্টু জি, এবার হবে হচ্ছে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ইন্টু জি, কারণ আগের বার ম্যাস ছিল ক্যাপিটাল এম, এবার ম্যাস হচ্ছে গিয়ে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম, আর এই পাশে যেটা আছে এটাই থাকলো। তাহলে এখন বাকিটুক আমাদের এখান থেকে ক্যালকুলেশন করে বের করে নিয়ে আসতে হবে। ক্যাপিটাল এফ এর জন্য আমরা এম জি প্লাস এম এ এরকম একটা ইকুয়েশন পেয়েছি বড় হাতের এম দিয়ে, তাহলে ওইটাকে আমরা এখানে নিয়ে আসি, এম জি প্লাস ক্যাপিটাল এম এ, আর বাকিটুক হচ্ছে হোয়াইট কালারে লিখবো, মাইনাস এইটাকে ভেঙে ফেলি, ক্যাপিটাল এমজি মাইনাসে মাইনাসে প্লাস স্মল এমজি, তাহলে মাইনাস ক্যাপিটাল এমজি প্লাস
স্মল mg ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল এম এ মাইনাস স্মল এম এ। তাহলে এখান থেকে কি কি কাটাকাটি যায়, এখানে আমাদের ক্যাপিটাল এমজি আছে, এখানে আমাদের ক্যাপিটাল এমজি আছে, প্লাস মাইনাসে দুইটা কাটা যায়। কাটা গেলে আমাদের নেক্সট লাইনে আমরা হচ্ছে এখানে ক্যাপিটাল এম এ পাচ্ছি, এই পাশেও একটা ক্যাপিটাল এম এ আছে। তাহলে এইটাকে হচ্ছে আমরা এরকম সাইড চেঞ্জ করতে পারি, এইটা হচ্ছে এফ এর ভ্যালু থেকে যে এম এ আসছে সেটা। ঠিক আছে, তাহলে এফ ওই পাশে গেছে, এটা তো তাহলে এমজি মাইনাস এম এ হবে, এই পাশে হচ্ছে কি আমাদের এমজি মাইনাস ক্যাপিটাল এম এ এরকম আসবে। এই পাশে তাহলে আমাদের মাইনাস আসবে, তাই না, এই ইকুয়েশনে। তাহলে এখানে আসবে হচ্ছে এম জি মাইনাস ক্যাপিটাল এম এ। তাহলে এখান থেকে দেখো একটা ক্যাপিটাল এম এ আছে, এইটাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই ঘুরায়, তাহলে ইভেনচুয়ালি আমার কাছে কি জিজ্ঞেস করছে কি পরিমাণ ম্যাস ফেলে দিলে, সো স্মল এম কত হবে এটাই হচ্ছে আমার কাছে ফাইন্ড আউট করতে বলছে। তাহলে আমরা একটু সাইড চেঞ্জ করে ফেলি, এই যে মাইনাস এম এ আছে এটাকে আমরা বাম পাশে নিয়ে প্লাস এম এ লিখি, তার সাথে হচ্ছে এখানে আগেকার এমজি থাকবে, আর এখানে ডান পাশে ক্যাপিটাল এম এ ছিল, মাইনাস এম এ কে ওই পাশে নিয়ে গেলে প্লাস এম এ হয়ে যাবে। তাহলে এখান থেকে হয়ে যাবে হচ্ছে গিয়ে 2m এ। ঠিক আছে, স্মল এম কমন নিয়ে নিব, বাকি কাজ শেষ। তাহলে এখান থেকে স্মল এম বের করতে গেলে আমরা ওখান থেকে লিখতে পারবো হচ্ছে 2m এ ডিভাইডেড বাই a প্লাস জি, মানে যেখানে স্মল এম কমন নিলে যে a প্লাস জি আসতো এটা। তো আমার কাছে তো এগুলোর এক্সাক্ট ভ্যালু বলে দেওয়া নাই, এই জন্য স্মল এমটা আমাদের এরকম একটা ফরম্যাটেই আসবে, ক্যাপিটাল এম এর ভ্যালু, স্মল এম এর ভ্যালু, এ এর ভ্যালু আমি যেহেতু জানি না সো বসাতে পারবো না। তাহলে 2m এ ডিভাইডেড বাই a প্লাস জি। আশা করছি বুঝাতে পারছি। নেক্সটে যাই। 40 নিউটনের একটা বল 8 কেজি ভরের একটা স্থির বস্তুর উপর কাজ করতেছে এবং 4 সেকেন্ড পরে বলের ক্রিয়া বন্ধ হয়ে গেল। প্রথম থেকে 9 সেকেন্ডে বস্তুটি কতটুকু দূরত্ব অতিক্রম করবে এটা হচ্ছে আমার কাছে জিজ্ঞেস করছে। তাহলে আমি 40 নিউটন ফোর্সের ভ্যালুটা জানি, 8 কেজি ভর, এখান থেকে ম্যাস জানি, সুন্দর মতো অ্যাক্সেলারেশন বের করতে পারবো। আমরা জানি F ইকুয়ালস টু এম এ, তাহলে এখান থেকে আমাদের অ্যাক্সেলারেশন এ আসবে হচ্ছে F ডিভাইডেড বাই এম। আমাদের F এর ভ্যালু হচ্ছে 40 আর ম্যাস হচ্ছে গিয়ে 8, তাহলে এখান থেকে অ্যাক্সেলারেশনের ভ্যালু আসবে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এ বের করে নিলাম। এখন স্থির বস্তুর উপরে ক্রিয়া করে, এই কথাটা ক্লু ওয়ার্ডের মানে হচ্ছে ইনিশিয়ালি ইউ ছিল 0 এবং এই বলটা দিয়ে আমরা স্থির বস্তুর উপরে ক্রিয়া করছে। তাহলে স্থির বস্তুর উপর ক্রিয়া করে 4 সেকেন্ড পরে বলের ক্রিয়া বন্ধ হয়ে যায়। তাহলে কতক্ষণ পর্যন্ত টাইম নিয়ে এটা কাজ করছে? 4 সেকেন্ড। 4 সেকেন্ড পর্যন্ত ফোর্সটা ছিল। তাহলে সেই ক্ষেত্রে আমরা S1 বের করে ফেলতে পারবো না? S1 is equals to ut plus half at স্কয়ার, ut প্লাস হাফ এ টি স্কয়ার। তাহলে এটার জন্য ভ্যালু আসবে 0 আর এখানে আসবে হচ্ছে হাফ মাল্টিপ্লাইড বাই a এর ভ্যালু মাল্টিপ্লাইড বাই t হচ্ছে 4, তাহলে এখান থেকে এটা হবে হচ্ছে 4 স্কয়ার। তাহলে এখান থেকে S1 এর ভ্যালু কত পাওয়া যাচ্ছে? 4 4 16, 16কে 2 দিয়ে ভাগ করলে 8, 8 ইন্টু 5, এখান থেকে পাওয়া যাচ্ছে হচ্ছে 40 মিটার। আমরা এটা বের করে রাখলাম। অ্যানাদার কেসের ক্ষেত্রে আমরা বলতে পারি 4 সেকেন্ড পরে বলের ক্রিয়া বন্ধ হয়ে যায়, তাহলে 4 সেকেন্ড পরে আর কোনো ত্বরণ থাকে না, 4 সেকেন্ড পরে আমাদের তখন হবে হচ্ছে সমবেগ। তাহলে 4 সেকেন্ড পর যেহেতু সমবেগ আমরা ভিটা বের করে নিতে পারবো। ভি এর ক্ষেত্রে আমাদের মানটা এখান থেকেই বের করতে হবে, যেহেতু আমাদের ইনিশিয়ালি ভি ছিল ইকুয়েশনে ইউ প্লাস এটি, ইনিশিয়ালি ইউ ছিল হচ্ছে গিয়ে 0, তাহলে এটা 0 প্লাস অ্যাক্সেলারেশনের ভ্যালু কত? অ্যাক্সেলারেশনের ভ্যালু হচ্ছে 5, এটা হচ্ছে আমাদের 4 সেকেন্ড পর্যন্ত কাজ করে তারপর বন্ধ হয়ে গেছে। তাহলে ভি এর ভ্যালু কত? ভি এর ভ্যালু হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তাহলে এই সময়ে আমার S2 কত হবে? S2 হচ্ছে গিয়ে ভি ইন্টু টি, এস ইকুয়ালস টু ভিটি ফর্মুলা অনুযায়ী যেহেতু সমবেগ, তাহলে সমবেগের জন্য আমাদের ভি এর মান হচ্ছে 20। 4 সেকেন্ড থেকে টোটাল হচ্ছে গিয়ে জিজ্ঞেস করছে যে প্রথম থেকে 9 সেকেন্ড পর্যন্ত, সো আফটার 4 সেকেন্ড এটা হচ্ছে গিয়ে কাজ করা বন্ধ করে দিছে। তাহলে টি এর ভ্যালু হচ্ছে গিয়ে আমাদের 9 মাইনাস 4, রাইট? তাহলে এখান থেকে 5 ইন্টু 20, 5 20 100, তাহলে এখান থেকে হচ্ছে 100 মিটার। আমাকে জিজ্ঞেস করছে টোটাল কত দূরত্ব অতিক্রম করবে, তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে হচ্ছে এস টোটালের ভ্যালু হচ্ছে S1 প্লাস S2, সো 140 অ্যাড করলে আমরা একসাথে পেয়ে যাব হচ্ছে 140 মিটার। তাহলে 100 মিটার আর 40 মিটার অ্যাড করে দিলেই আমার অ্যান্সার এখান থেকে চলে আসবে। আচ্ছা, এরপরে বলছে t is equals to 0 সময়ে একটা কণা x অক্ষ বরাবর চলতে শুরু করে, যদি গতিশক্তি t সময়ের সাথে সমানভাবে বৃদ্ধি পায় তাহলে এর উপর ক্রিয়াশীল নেট বলের সাথে সময়ের সম্পর্কটা কেমন হবে? তাহলে গতিশক্তি t সময়ের সাথে সমানভাবে বৃদ্ধি পায়, তার মানে হচ্ছে কি আমাদের কাইনেটিক এনার্জি যেটা E কে, দ্যাট উইল বি কন্টিনিউয়াসলি চেঞ্জিং উইথ দ্য টাইম t।
তাহলে ইকের ক্ষেত্রে আমরা এখান থেকে বলতে পারি হচ্ছে গিয়ে হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার দ্যাট উইল বি প্রপোর্শনাল টু টি। হাফ আর এম এগুলো তো কনস্ট্যান্ট, তাহলে ভি এর সাথে টি এর রিলেশন হবে হচ্ছে রুটের প্রপোর্শনাল। ভি এর সাথে টি এর রিলেশন হবে হচ্ছে রুটের প্রপোর্শনাল। এখন আমরা এখান থেকে দেখতে চাই যে কিভাবে করে আমরা নেট ক্রিয়াশীল বল ফোর্সে যেতে পারি। সো এই ক্ষেত্রে আমি ভি প্রপোর্শনাল টু টি পেয়ে গেলাম। এখন আমরা ভি কে হচ্ছে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করি ডিটি, ঠিক আছে, ভি প্রপোর্শনাল টু টি যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে প্রপোর্শনালি কি লিখতে পারি, এই যে ডিডিটি অফ ভি করলে হচ্ছে অ্যাক্সেলারেশন পাওয়া যাবে, অ্যাক্সেলারেশন পেলে ফোর্সের কাছে যাওয়া যাবে। তাহলে টি টু দি পাওয়ার হাফ আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে হচ্ছে রুট টিকে, রুট টি মানে হচ্ছে টি টু দি পাওয়ার হাফ। এখন এখান থেকে আমরা আস্তে আস্তে সামনে আগাই। ডিডিটি অফ ভি মানে হচ্ছে গিয়ে অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন উইল বি প্রপোর্শনাল টু, আমাদের এইখানে বসবে হচ্ছে হাফ ইন্টু টি টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান, তাই না, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ানের ফর্মুলা অনুযায়ী। তাহলে হাফ মাইনাস ওয়ান যদি হয় এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে মাইনাস হাফ। তাহলে মাইনাস হাফ মানে কি ওয়ান বাই টি টু দি পাওয়ার হাফ মানে ওয়ান বাই রুট টু। তাহলে এখান থেকে নেক্সট লাইনে আমরা বলতে পারি অ্যাক্সেলারেশন উইল বি প্রপোর্শনাল টু ওয়ান বাই টু রুট ওভার টি। এই যে নিচে একটা হাফের টু আছে আর টি টু দি পাওয়ার মাইনাস হাফ নিচে চলে যাবে টি টু দি পাওয়ার হাফ, টি টু দি পাওয়ার হাফ মানে রুট টু, রুট টি, তাহলে টু রুট টি এরকম চলে আসবে। অ্যাক্সেলারেশন যদি এরকম হয় বোথ সাইডে আমরা ম্যাচ দিয়ে গুণ করে দিতে পারি, অথবা হচ্ছে আমি অ্যাক্সেলারেশন যা হবে ফোর্সের ডিরেকশন ও প্রপোর্শনালি তার সাথে থাকবে এরকম করে বলা যায়। তাহলে আমাদের যে ফোর্স আসবে দ্যাট উইল বি প্রপোর্শনাল টু ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার টি। ফোর্সের সাথে আমার টি এর রিলেশন হবে বর্গমূলের ব্যস্তানুপাতিক, ওয়ান বাই টু, হাফ তো হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে ওয়ান বাই রুট টি এর সাথে যদি অ্যাক্সেলারেশন যদি প্রপোর্শনাল টু ওয়ান বাই রুট টি হয় তাহলে ফোর্সও আমাদের প্রপোর্শনাল টু ওয়ান বাই রুট টি হবে। ঠিক আছে, তাহলে ক্রিয়াশীল নেট বলের সাথে আমাদের টাইমের রিলেশনটা আমরা দেখতে পাচ্ছি বর্গমূলের ব্যস্তানুপাতিক। নেক্সটে বলছে 10 কেজি ভরের একটা বস্তুর উপর কত বল প্রয়োগ করলে বস্তু খাড়া উপরের দিকে এত বেগে যাবে এবং নিচের দিকে এত ত্বরণে গতিশীল হবে। তাহলে ওই যে আমাদের লিফটের যে অঙ্কগুলো সাধারণত থাকে এটা হচ্ছে সেই লিফটের অঙ্কের মতো। আমাদের মনে করো এরকম একটা লিফট আছে, লিফটের মধ্যে আমাদের একটা অ্যাক্সেলারেশন বলে দিচ্ছে উপরের দিকে 1.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, উপরের দিকে 1.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটার উপরে একটা ফোর্স কাজ করতেছে বস্তুটার আর নিচের দিকে কাজ করতেছে হচ্ছে আমাদের এমজি। তাহলে এখান থেকে আমরা সামেশন অফ এক নাম্বার অঙ্ক আর কি, সামেশন অফ এফ ইকুয়ালস টু যখন আমরা লিখতে চাচ্ছি হচ্ছে এম এ, এইখান থেকে আমরা 10 কেজি ভরের বস্তুর উপর কত বল প্রয়োগ করলে, তাহলে এই ফোর্সটাই আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে এফ মাইনাস এম জি ইজ ইকুয়ালস টু হয়ে যাবে হচ্ছে এম এ। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এফ এর ইকুয়েশনটা আসবে হচ্ছে এম জি প্লাস এম এ, অথবা আমরা এখান থেকে এম একটা কমন নিয়ে নিতে পারি, তাহলে থাকবে হচ্ছে জি প্লাস এ। ভ্যালুগুলো বসায় দিই, 10 কেজি ভরের বস্তু সো এম এর ভ্যালু হচ্ছে 10, জি এর ভ্যালু হচ্ছে 9.8 আর এটা হচ্ছে 1.2, তাহলে জি এর ভ্যালুর সাথে আমরা 1.2 কে এখান থেকে অ্যাড করে দিব। তাহলে 9 10 আর 0.8 0.2 মিলে 1 11, 11 এর সাথে আমরা যদি 10 মাল্টিপ্লাইড করি তাহলে এখান থেকে 110 নিউটন এরকম একটা ভ্যালু আমাদের ফোর্সের জন্য আসবে। এটা হচ্ছে আমাদের কেস নাম্বার 1। কেস নাম্বার 2 তে আমাদেরকে বলছে যে এই যে বস্তুটা আছে এই বস্তুটার আবারও একই জিনিস, ফোর্স উপরের দিকে, এমজি কাজ করতেছে নিচের দিকে এবং বস্তুটা এবার 2.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে নিচের দিকে গতিশীল। তাহলে এবার এটা নিচের দিকে অ্যাক্সেলারেশন কাজ করতেছে 2.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, একটা হচ্ছে 1.2 একটা হচ্ছে 2.8। তাহলে যদি নিচের দিকে যায় আবার আমাদের ইকুয়েশন সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ আসবে। এবার আমাদের যেহেতু নিচের দিকে আসতেছে তাহলে ইকুয়েশন আসবে হচ্ছে এম জি মাইনাস এফ ইজ ইকুয়ালস টু এম এ। আর এখান থেকে ক্যাপিটাল এফ এর ইকুয়েশন আসবে হচ্ছে এম জি মাইনাস এম এ, যেখান থেকে আমরা একটা এম কমন নিয়ে জি মাইনাস এ করতে পারি। তাহলে সেই ক্ষেত্রে ক্যাপিটাল এফ এর ইকুয়েশনে আমাদের এম এর ভ্যালু আগের মতোই 10, জি এর ভ্যালু হচ্ছে 9.8 মাইনাস অ্যাক্সেলারেশন হচ্ছে গিয়ে 2.8, 9.8 থেকে 0.8 মাইনাস করলে হবে হচ্ছে 9 এন্ড 2 মাইনাস করলে হবে 7, 7 কে যদি আমরা 10 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমাদের রেজাল্ট আসবে হচ্ছে 70। তাহলে 10 এর সাথে আমরা মাল্টিপ্লাই করব হচ্ছে 7, রেজাল্ট আসবে হচ্ছে 70 এবং এখান থেকে আমরা তখন বলতে পারি অ্যান্সার আসবে হচ্ছে 70 নিউটন। এভাবে করে আমরা ম্যাথগুলো একটু একটার পর একটা ঠান্ডা মাথায় সলভ করব, তাহলে অ্যান্সারগুলো পেয়ে যাবো আর কি। আচ্ছা, এইবার দেখো আরেকটা ম্যাথ বলছে যে একটা স্প্রিং নিকটি লিফটের ছাদে সংযুক্ত করা হয়েছে, খুব ভালো কথা। একজন ব্যক্তি তার ব্যাগটি স্প্রিং এ ঝুলিয়ে দেয়, এটা যদি আমাদের লিফট হয়, লিফটের উপরে এরকম হচ্ছে কি একটা স্প্রিং নিকটি ঝুলানো আছে, এখানে একজন ব্যক্তি তার স্প্রিংটা ঝুলাই দিছে, মানে যে হুক যেটা আছে এই হুকের মধ্যে উনি ওনার ব্যাগটাকে এখানে রেখে দিয়েছেন, এটা মনে করো আমাদের ব্যাগটা।
ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের যে ব্যাগটা আছে সেটা। আচ্ছা, এই ব্যাগটাকে ঝুলিয়ে দিল এবং যখন লিফট স্থির থাকে তখন স্প্রিং নিক্তিটি 49 নিউটন দেখায়। যদি লিফট 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে নিচের দিকে নেমে যায়, এটা হচ্ছে খেয়াল রাখার জিনিস, এর ভ্যালু দেওয়া আছে, এটা নিচের দিকে নেমে যায়, তখন স্প্রিং নিক্তিতে প্রদর্শিত মান কত হবে, এটা হচ্ছে ইভেনচুয়ালি আমাকে ফাইন্ড আউট করতে বলছে। তো যখন লিফটটা স্থির থাকে, লিফটটা যখন স্থির ছিল তখন হচ্ছে গিয়ে এটা ডাব্লিউ ইনিশিয়ালি এটা দেখাইছে, আমরা ডব্লিউ আই লিখে রাখলাম, ইনিশিয়ালি এটা ডব্লিউ দেখানো ছিল। তাহলে এখান থেকে আমি এটা ম্যাচটা বের করে নিতে পারবো। আর লিফটটা হচ্ছে ত্বরণের নিচের দিকে নামতেছে, তো লিফটটা যদি ত্বরণের নিচের দিকে নামে, একটু আগে আমরা বললাম আমাদের ইকুয়েশন হচ্ছে সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ বসে, এবং যেহেতু লিফট নিচের দিকে নামতেছে আমাদের এখানে আসবে হচ্ছে তখন এম জি মাইনাস ডব্লিউ ইজ ইকুয়ালস টু এম এ। এই তো, তাহলে সেই ক্ষেত্রে আমরা যখন এখান থেকে ডাব্লিউ প্রাইম আর কি ডাব্লিউ প্রাইম দিচ্ছি, ডাব্লিউ প্রাইম বের করতে যাব, তখন এখান থেকে আসবে হচ্ছে এম জি মাইনাস এম এ, অথবা এখান থেকে আমরা এম নিয়ে জি মাইনাস এ এইভাবে লিখতে পারি। নাও এম তো আমি জানি না, এম হচ্ছে স্থির অবস্থায় যে ভরটা ছিল সেইটা, তাহলে এম যখন আমি বের করব আমাকে যে গিভেন ডাব্লিউ দেওয়া আছে, এই যে এখানে ইনিশিয়াল ডাব্লিউ যেটা, সেই ইনিশিয়াল ডাব্লিউকে আমাদের অ্যাক্সেলারেশন জি এর মানে জি এর গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন দিয়ে ডিভাইড করতে হবে, ডাব্লিউ ইকুয়ালস টু এম জি যেহেতু, তাহলে এম হবে হচ্ছে ডাব্লিউ বাই জি, আর তার সাথে এই পাশে থাকবে হচ্ছে জি মাইনাস এ। এখন আমাদের জাস্ট এটার মধ্যে রেজাল্টটাকে আমাদের মানে ভ্যালুগুলোকে বসানো লাগবে, ভ্যালুগুলোকে বসালে আমি ইভেনচুয়ালি ডাব্লিউ প্রাইমের যে ভ্যালুটা আসে বা স্প্রিং নিক্তিতে প্রদর্শিত মান কত হবে সেটা হচ্ছে আমরা বের করতে পারবো। তাহলে সেই ক্ষেত্রে এইখানে হচ্ছে ডাব্লিউ প্রাইম, আমাদের ডাব্লিউ আই ইনিশিয়ালি যে ডাব্লিউর ভ্যালুটা ছিল ওইটা ছিল হচ্ছে 49, আমরা এটাকে ডিভাইড করব হচ্ছে 9.8 দিয়ে, আর জি এর ভ্যালু হচ্ছে গিয়ে 9.8, এখান থেকে কত অ্যাক্সেলারেশনে নামতেছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাকে মাইনাস করে দিব। তাহলে 5 9 45 45, আর 0.8 কে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে হচ্ছে 4 আসে, 45 আর 4 হচ্ছে 49, সো এক্স্যাক্টলি 5 দিয়ে ডিভাইড হয়, সো এইটার জন্য রেজাল্ট আসবে 5। আর 9.8 থেকে যদি আমরা 5 মাইনাস করি তাহলে কত থাকে, 5 6 7 8 9 4.8 থাকে, তাহলে 5 এর সাথে আমরা মাল্টিপ্লাই করব হচ্ছে 4.8, অর আমরা 5 মাল্টিপ্লাইড বাই 48 ডিভাইডেড বাই 10 এভাবে লিখতে পারি, যেখানে 48 ডিভাইডেড বাই 2 করলেই রেজাল্ট চলে আসবে। তাহলে ডাব্লিউ প্রাইমের রেজাল্ট আসতেছে হচ্ছে 24 নিউটন। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এটার অ্যান্সারটা পেয়ে গেলাম। নেক্সটে যাই, নেক্সটে হচ্ছে আমাদের রকেট নিয়ে কথাবার্তা। রকেটের ব্যাপারে আমরা যে ফর্মুলাগুলো বইয়ের মধ্যে দেয়া আছে, যেগুলো আমরা মোটামুটি জানি এবং যেগুলো আমাদের ম্যারাথন ক্লাসে দেখানো আছে, সেগুলো তো মোটামুটি আইডিয়া আছে। তো বলছে একটা রকেট ন্যূনতম কি হারে গ্যাসের দহন করলে, তার মানে আমাকে ন্যূনতম কি হারে গ্যাসের দহন করতে হবে সেটা হচ্ছে ইভেনচুয়ালি ফাইন্ড আউট করতে হবে, তা খাড়াভাবে ভূমি থেকে ঊর্ধ্বমুখে উঠতে সক্ষম হবে। ঊর্ধ্বমুখে উঠার মুহূর্তে রকেটের ভর 4000 কেজি, এটা হচ্ছে কি আমাদের এখানে কোশ্চেনের মধ্যে বলে দেয়া আছে। আর নির্গত গ্যাসের বেগ যেটা 400 মিটার পার সেকেন্ড, আমি এখান থেকে স্মল ভি এর যে ভ্যালুটা আছে সেটা ইভেনচুয়ালি জানি। তাহলে ন্যূনতম কি হারে গ্যাসের দহন করতে হবে এটা হচ্ছে কি আমি এখান থেকে অ্যাকচুয়ালি ফাইন্ড আউট করব, ফাইন্ড আউট করলে আমার এখান থেকে রেজাল্টটা চলে আসবে। এটা কিন্তু আমাদের খুলনা ইউনিভার্সিটির 2024-25-এর ম্যাথ, সো আমাদের ইউনিভার্সিটির যে রিটেন ম্যাথগুলো আছে সেগুলো কিন্তু আমাদের অবশ্যই একটু দেখা লাগবে, না হলে কিন্তু ইভেনচুয়ালি ঝামেলা। তাহলে এবার হচ্ছে আমরা এখান থেকে একটু চিন্তা করি যে ন্যূনতম কি হারে আমাকে এটার দহন করতে হবে। রকেটের ক্ষেত্রে যদি ব্যাপারটা একটু ভালো মতো বুঝতে চাই, তাহলে প্রথম কথা হচ্ছে আমি যখন নাকি একটা রকেট চালাচ্ছি, রকেটটা চালানোর সময় আমার ইভেনচুয়ালি জ্বালানি নির্গত হবে, এটা তো খুবই অবভিয়াস। রকেটটা উপরের দিকে একটা ফোর্স ফিল করবে, যেটাকে আমরা বলি থ্রাস্ট ফোর্স বা ধাক্কা ফোর্স, সো এটাকে আমরা বলছি এফ অফ থ্রাস্ট। এই এফ থ্রাস্টের ভ্যালু আমরা হচ্ছে গিয়ে ডিএম বাই ডিটি এটা দিয়ে ইভেনচুয়ালি ফাইন্ড আউট করতে পারি। তার সাথে হচ্ছে আমাদের যে রকেটের ভেলোসিটি থাকে সেই ভি আরটাকে এটার সাথে হচ্ছে মাল্টিপ্লাই করে দিতে হয়, তাহলে ডিএমডিটি আর হচ্ছে গিয়ে ভিআর, এখান থেকে আমি ইভেনচুয়ালি ভ্যালুটা ফাইন্ড আউট করতে পারবো। আচ্ছা, এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে উপরের দিকে থ্রাস্ট ফোর্স, রকেটকে তো আবার নিচের দিকে টানতেছে, নিচের দিকে টানতেছে না, নিচের দিকে টানতেছে হচ্ছে ক্যাপিটাল এমজি যেটা আছে সেটা দিয়ে, সো ক্যাপিটাল এম এর ভ্যালু আমি এখান থেকে জানি। আর এই যে ভি যেটা এই গ্যাস নির্গত গ্যাসের বেগ, এটাই ভিআর, রকেটের রেসপেক্টে আমাদের গ্যাসের যে ভেলোসিটিটা থাকে ওইটা হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে এফ থ্রাস্ট, এটা হচ্ছে এমজি। এখন এই দুইজনের মধ্যে যদি আমি ইভেনচুয়ালি কাজ করতে যাই, আমার সামেশন অফ এফ ইকুয়ালস টু যেটা আছে, মানে রকেটকে উপরে যাইতে হবে, মেইন কথা এভাবে করে বলি, আমাদের
ঊর্ধ্বমুখে খাড়াভাবে ভূমি থেকে ঊর্ধ্বমুখে উঠতে হবে। তাহলে এইভাবে করে আমরা কন্ডিশনটা লিখতে পারি যে ঊর্ধ্বমুখে উঠতে হলে আমাদের কন্ডিশন কি হবে, এই যে এফ থ্রাস্টটা সেটা হচ্ছে এমজি চাইতে বড় হইতে হবে, তাই তো? আমাদের যে থ্রাস্ট ফোর্সটা আছে এটা হচ্ছে হ্যাজ টু বি গ্রেটার দেন অফ এমজি, কারেক্ট? তাহলে এইখান থেকে আমাদের এই যে এফ থ্রাস্টের ভ্যালু, এটার ক্ষেত্রে আমরা কি লিখবো তাহলে, ডিএমডিটি মাল্টিপ্লাইড বাই ভিআর দ্যাট হ্যাজ টু বি গ্রেটার দেন এমজি, এটা চাইতে বড় হইতে হবে। অথবা আমরা এখান থেকে বলতে পারি হচ্ছে ডিএমডিটি এইটার ভ্যালুটা গ্রেটার দেন এমজি ডিভাইডেড বাই ভিআর, এর চাইতে বড় হইতে হবে। তাহলে এখন আমরা এখান থেকে ভ্যালুটা বসাই দিলেই মোটামুটি রিলেশনটা পেয়ে যাব, ডিএমডিটি দ্যাট উইল বি গ্রেটার দেন ক্যাপিটাল এম এর ভ্যালু 4000, জি এর ভ্যালু হচ্ছে গিয়ে 9.8, এখান থেকে তাহলে 4000 দিলাম, এখান থেকে হচ্ছে 9.8 লিখলাম, ডিভাইডেড বাই দ্য ভেলোসিটি, ভেলোসিটি হচ্ছে গিয়ে 400। তাহলে এই তো হয়ে গেল আমার ক্যালকুলেশন। তাহলে এখানে ডিএমডিটি এটাই হচ্ছে আমার জ্বালানি নির্গমনের হার, দ্যাট হ্যাজ টু বি গ্রেটার দেন 4000/400 হচ্ছে 10, 10 কে 9.8 দিয়ে মাল্টিপ্লাই করব, সো 98, তাই না? এখান থেকে তাহলে এত পাওয়া গেল। তাহলে ডিএমডিটি মানে কি, আমাদের ম্যাস আর কেজি পার সেকেন্ড যে জ্বালানি নির্গমনের হার সেটা। তাহলে অবশ্যই আমাদের 98 কেজি পার সেকেন্ডের চাইতে জ্বালানি নির্গমনের হারটা বড় হতে হবে। যদি বড় হয় তাহলে আমরা বলতে পারি যে ঊর্ধ্বমুখে আমাদের এই যে রকেটটা আছে সেটা উপরের দিকে যেতে পারবে আর কি। তাহলে কন্ডিশন দিয়ে দিয়ে আর কি এটা বের করতে হয় যে ভ্যালুটা ন্যূনতম 98 কেজি পার সেকেন্ড হইতে হবে, আর এর চাইতে বেশি হতে হবে, এর চাইতে বেশি হলে ভালো আর কি। ন্যূনতম কি হারে, এই হারটাকে আমরা হচ্ছে গিয়ে যে ডিএমডিটি দিয়ে বের করি, জ্বালানি নির্গমনের হার, তাই না? আচ্ছা, এরপরে বলছে রকেটে উড্ডয়নের প্রথম 5 সেকেন্ডে 1/40 হারে ভর হারায়, তার ত্বরণ 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলে জ্বালানি নির্গমনের বেগ কত হবে? তাহলে আমার এখান থেকে অ্যাক্সেলারেশনের ভ্যালু কত হবে সেটা হচ্ছে ইভেনচুয়ালি বলে দিছে প্রথম 5 সেকেন্ড, তাহলে এখানে একটা টাইম বলে দিছে 1/40 হার, এই 1/40 রেশিওতে ইভেনচুয়ালি আস্তে আস্তে কি করতেছে, ম্যাস হারাচ্ছে। সো জ্বালানি নির্গমনের বেগ আমাকে এখান থেকে ফাইন্ড আউট করতে হবে ভি এর ভ্যালু কত হয়। তাহলে এটা কিভাবে করে করব, আমাদের প্রথম কথা হচ্ছে আমরা কি জানি ইকুয়েশনে, আমরা ইকুয়েশন জানি হচ্ছে সামেশন অফ এফ ইকুয়ালস টু ক্যাপিটাল এম এ। তাহলে এখন সামেশন অফ এফ কি হবে, আমরা এখান থেকে ক্যাপিটাল এম এ কে বামে নিয়ে আসি, যেহেতু আমাকে নির্গমন বেগটা ভেলোসিটিটা ফাইন্ড আউট করতে হবে, অথবা আমরা পরেও লিখতে পারি। আমরা এখান থেকে সামেশন অফ এফটাকে চিন্তা করি। সামেশন অফ এফ এর ক্ষেত্রে উপরের দিকে যে থ্রাস্ট ফোর্স আছে, উপরের দিকে উড্ডয়ন, রকেট উড্ডয়নের কথা বলা, তাহলে থ্রাস্ট ফোর্সের ক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে গিয়ে এটা ডিএম ডিটি, তার সাথে হচ্ছে ভেলোসিটি ভিআর মাইনাস আমাদের যে এমজি আছে সেটা এই পাশ থেকে আমাদের থাকবে হচ্ছে গিয়ে এম এ, তাই না? তাহলে এখান থেকে আমাদের জ্বালানি নির্গমনের বেগ এই ভিআরটা ইভেনচুয়ালি ফাইন্ড আউট করতে হবে, আমরা ক্যাপিটাল এম দিয়ে এটাকে একটু ডিভাইড করে ফেলি। তাহলে সেই ক্ষেত্রে ভিআর এর ভ্যালুটা যদি আমরা ফাইন্ড আউট করতে যাই, ডিএমডিটি এখানে বলে দেওয়া আছে যে 1/40 হারে, তার মানে আমাদের যে ক্যাপিটাল এম এর 1/40 হারে এখান থেকে আস্তে আস্তে জ্বালানি নির্গমন হবে, ক্যাপিটাল এম এর 1/40 হারে জ্বালানি নির্গমন হবে ওভারঅল শুরুতে যে ক্যাপিটাল এম ছিল। তাহলে এই যে এটা যেটা ছিল এটাই কিন্তু আমার ইভেনচুয়ালি সেই ডিএমডিটির হার, মানে যে জ্বালানি নির্গমনের হারটা ডিএম/ডিটির। তাহলে এটার ভ্যালুটা আমরা হচ্ছে কি এখান থেকে বসাই দিতে পারি। তাহলে এম মাল্টিপ্লাইড বাই 1/40, তার সাথে মাল্টিপ্লাই থাকবে হচ্ছে গিয়ে ভিআর, মাইনাস থাকবে হচ্ছে এমজি, ইকুয়ালস টু হবে হচ্ছে গিয়ে ক্যাপিটাল এম এ। সো আমরা হচ্ছে বোথ সাইড ক্যাপিটাল এম দিয়ে একদম কাটাকাটি করে বাকি ক্যালকুলেশনটুকু করে ফেলতে পারি। তাহলে ক্যাপিটাল এম দিয়ে ডিভাইড করলে এখানে আমাদের থাকবে হচ্ছে গিয়ে ভিআর ডিভাইডেড বাই 40, আর এই এমজিটাকে আমরা ওই পাশে নিয়ে যাব, তাহলে এখান থেকে হয়ে যাবে হচ্ছে গিয়ে জি প্লাসে, মানে এই এমজি ওই পাশে গেলে প্লাস এমজি হবে, এম গুলো তো সব ক্যান্সেল আউট করে ফেলছি। সো ভিআর/40 আসতেছে হচ্ছে জি প্লাস এর ভ্যালু। এখন অ্যাক্সেলারেশনের ভ্যালু আমাদের বলে দিছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে জি এর ভ্যালুটা হচ্ছে কি আমাদের কত, 9.8 প্লাস এখান থেকে আসতেছে 4, তাহলে 9 10 11 12 13 13.8 এরকম একটা ভ্যালু আসবে, 13.8। তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে ভি আর এর ভ্যালুটা আসতেছে সেটা আসতেছে হচ্ছে 40 মাল্টিপ্লাইড বাই 13.8, তাহলে এখান থেকে 40
মাল্টিপ্লাইড বাই 138 ডিভাইডেড বাই 10 করে নেওয়া যায় 13.8 কে, তাহলে 40/10 হবে 4। তাহলে 4 এর সাথে আমাদের 138 মাল্টিপ্লাইড করলে রেজাল্ট যা আসবে সেটাই। তাহলে এখান থেকে আমাদের কত 400। আচ্ছা এইভাবে করি, 4 8 32 এর 2 হাতে 3, 3 4 12 3 15, 15 5 হাতের 1, 4 1 4 আর 1 5। তাহলে এখান থেকে 552, যেহেতু ভেলোসিটি বের করতে বলছে 552 মিটার পার সেকেন্ড। এইভাবে করে রেজাল্টটা বের করে ফেললাম। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা হচ্ছে গিয়ে হার দেওয়া আছে মানে ডিএম বাই ডিটির ভ্যালুটা ইভেনচুয়ালি ইনিশিয়াল যে ক্যাপিটাল এম তার কি মানে রেশিওতে এটা চেঞ্জ হচ্ছে ওই ভ্যালুটাই বলে দেওয়া আছে আর কি। ওকে, এরপরে আসি ভরবেগের সংরক্ষণ ও সংঘর্ষ। এই কেসে ভরবেগের সংরক্ষণ ও সংঘর্ষের ক্ষেত্রে আমরা তো জানি যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয় তাহলে V1 V2 আলাদা আলাদা বড় বড় ইকুয়েশন থাকে কতগুলো, আর যদি আমাদের এমন হয় যে মিলিত বস্তু হয় বা অস্থিতিস্থাপক সংঘর্ষ হয় তাহলে সামেশন অফ MU ইকুয়ালস টু সামেশন অফ MV, মিলিত হয়ে গেলে M1 U1 প্লাস M2 U2, ওই পাশে M1 প্লাস M2 মাল্টিপ্লাইড বাই V হয়। তাহলে 3 কেজি ভরের একটা পাথর প্রাথমিকভাবে স্থির অবস্থার ছিল। পাথরটি বিস্ফোরিত হওয়ার ফলে 113 এই রেশিওতে ভর অনুপাতে 3টা টুকরো হয়। সমান ভরের টুকরো দুইটা আবার 18 মিটার পার সেকেন্ড গতিতে একে অপরের সাথে লম্বভাবে সরে গেলে ভারী টুকরাটার বেগ কত হবে, এটা হচ্ছে আমাকে এখান থেকে ফাইন্ড আউট করতে বলছে। প্রশ্নটা আগে ভালো মতো বুঝতে হবে, 1 2 নাম্বার ছবিটা বুঝতে হবে। আমাদের বড় যে বস্তুটা ছিল, বড় বস্তুটার ভর কত ছিল 3 কেজি। এটা প্রাথমিকভাবে কি অবস্থায় ছিল, স্থির অবস্থা। তাহলে সকল রকমের ইনিশিয়াল ভেলোসিটি, ছোট টুকরা বড় টুকরা সবার ইনিশিয়াল ভেলোসিটি 0। পাথরটা বিস্ফোরিত হওয়ার ফলে রেশিওটা হয় হচ্ছে 1:1:3। সো আমার বড় 3টা টুকরা হয়, সমান ভরের টুকরা দুইটা আবার প্রত্যেকটা 18 মিটার পার সেকেন্ড বেগ। এই বেগটাকে আমরা আপাতত স্মল v1 ধরতেছি অথবা স্মল v2 ধরতেছি, দুইটার ভ্যালুই 18 মিটার পার সেকেন্ড। আমাকে বলছে ভারী টুকরাটার বেগ কত, সো এটাকে আমরা ধরলাম v3। v3 এর ভ্যালু কত হবে এটা বের করতে বলছে এবং একে অপরের সাথে লম্বভাবে ছোট টুকরা দুইটা সরে যায়। ওকে, তাহলে আমার কাছে এরকম বড় একটা টুকরা ছিল, রাইট? এই বড় টুকরাটা কি হয়েছে, বড় টুকরাটা বিস্ফোরিত হয়েছে। বিস্ফোরিত হওয়ার পরে এখান থেকে 3টা ছোট ছোট টুকরা বের হয়েছে, 2টা ছোট টুকরা একটা বড় টুকরা বের হয়েছে। সো এখান থেকে একটা ছোট টুকরা যেটা বের হয়েছে সেটা দৌড় দিল হচ্ছে মনে করলাম এই ডিরেকশনে। এটার কোন ডিরেকশন, এটা হচ্ছে গিয়ে v1 ভেক্টর। আরেকটা যে ছোট টুকরা বের হয়েছে সেই ছোট টুকরা দৌড় দিবে হচ্ছে এই ডিরেকশনে, এটা হচ্ছে গিয়ে আমাদের v2 ভেক্টর। এবং এইটার সাথে এইখানে অ্যাঙ্গেলটা কত, এইটার সাথে এইটার অ্যাঙ্গেলটা হচ্ছে গিয়ে 90 ডিগ্রি, এটার সাথে এটার অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, তো এই দুই দিকে যদি দুইটা বেগ থাকে অবশ্যই এই দুইটা বেগের একটা লব্ধি বেগ থাকবে। এই দুইটা বেগের যে লব্ধি বেগ সেই রেজাল্টেন্ট লব্ধি বেগটা কাজ করবে হচ্ছে 90 ডিগ্রির এক্স্যাক্টলি মাঝখান দিয়ে, মানে এই ডিরেকশন বরাবর। তাহলে এই ডিরেকশনে যদি আমাদের লব্ধি বেগ কাজ করে আমরা ধরলাম লব্ধি বেগটা হচ্ছে v1 আর v2, এখান থেকে আমরা vr ধরি, রেজাল্টেন্ট ভেলোসিটি যেটা সেটা কাজ করবে এইদিকে। তো অ্যাকর্ডিং টু দ্য কনজারভেশন অফ মোমেন্টাম এই ভিআর ভেক্টর লব্ধি বেগ যেটা আসতেছে ওর ইফেক্টকে শূন্য বানাইতে হবে কনজার্ভ করার জন্য ভরবেগ। তাহলে এই যে ভিআর ভেক্টর যেদিকে কাজ করতেছে খুবই অবভিয়াস আমাদের যে আরেকটা বড় টুকরা থাকবে, মানে এটা থেকে ছুটে আসা আরেকটা বড় টুকরা, ওইটাও কালার সেম দিই, যে বড় টুকরাটা ছুটে আসবে সেই বড় টুকরাটাও এই যে ডিরেকশনটা আছে এই ডিরেকশন বরাবর এই দিকে যাওয়ার চেষ্টা করবে এবং এই দিক বরাবর যাওয়ার চেষ্টা করে আমাদের এইখানে যে ভেলোসিটিটা লব্ধি বের হয়েছে ওকে নালিফাই করার চেষ্টা করবে আর কি। দুইটার ছোট টুকরা এইদিকে যাচ্ছে, 3 নাম্বার টুকরাটা আমি শিওরলি বলতে পারি এটা এইদিকে যাবে। কেন এইদিকে যাবে, কারণ এই দুই টুকরার একটা লব্ধি বেগ এদিকে কাজ করে। ভরবেগ যদি সংরক্ষিত থাকতে হয় লব্ধি বেগের বিপরীতে একজনকে দৌড় দেওয়া লাগবে, সেই একজন হচ্ছে দ্য থার্ড ওয়ান, যেটা হচ্ছে সবচেয়ে বড় টুকরা। তো 1:1:3 এইভাবে করে আমরা হচ্ছে ভ্যালুগুলো এখন আস্তে আস্তে ফাইন্ড আউট করব। ব্যাপারটা আশা করি আগে বোঝা গেল। এখন এইটার ক্ষেত্রেও আমরা জানি এই যে এইটা পুরাটা হচ্ছে এক্স অ্যাক্সিস। তো এক্স অ্যাক্সিস যদি হয় এরা এদিকে 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 যদি দৌড় দেয় এই অ্যাঙ্গেলটা বের করা ইজি না, এটুকু হচ্ছে 45। তাহলে অ্যাঙ্গেলটা আমি অলরেডি জানি, এইখান থেকে আমি যদি এইটুকের চিন্তা করি তাহলে এইটুক হচ্ছে গিয়ে আমাদের 180 ডিগ্রি অ্যান্ড এটার সাথে হচ্ছে এখানে আরেকটু 45 ডিগ্রি আছে। তাহলে ওভারঅল আমাদের এইখান থেকে নিয়ে এই পর্যন্ত যে অ্যাঙ্গেলটা আসে এই অ্যাঙ্গেলটুক হচ্ছে গিয়ে আমার 180 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, মানে হচ্ছে 225 ডিগ্রি। অ্যাঙ্গেলটা আমি আগেই জানি, বড় ভেক্টর বড় যে টুকরাটা আছে ওইটা 225 ডিগ্রিতে এদিক বরাবর হচ্ছে গিয়ে দৌড় দিবে।
মান তো জানি না, আমার টুকরাটার বেগ কত ছিল সেটা হচ্ছে বের করতে বলছে। বেগ যদি বের করতে বলে তার মানে বেগের মানও লাগবে, বেগের দিকও লাগবে। শুধু মান চাইলে মান দিতাম। তাহলে দিক বের করে ফেললাম যে এক্স অ্যাক্সিসের সাথে 225 ডিগ্রি কোণে এই দিক বরাবর থার্ড কোয়াড্রেন্টে দৌড় দিবে। এখন আসো হচ্ছে ক্যালকুলেশন করতে হবে। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি যে প্রতিটি ছোট টুকরার ভর, ছোট টুকরা তো দুইটা, তাই না? প্রতিটি ছোট টুকরার ভর, এদেরকে আমরা ধরতে পারি m1 একটা, আরেকটাকে ধরতে পারি m2। আমাদের ওভারঅল ম্যাস কত ছিল? 3 কেজি। রেশিও হয়েছে কেমন? 1:1:3, তার মানে 3 4 5, 5 ভাগের 1 ভাগ আর কি, 1/5। তাহলে 3 কেজির 5 ভাগের 1 ভাগ যেটা, সেটা আসবে হচ্ছে 3/5 কেজি। তাহলে এখান থেকে আমার ছোট টুকরাটার ভর আসতেছে হচ্ছে 3/5 কেজি, মানে m1 m2 ম্যাস। তারপর বড়, প্রতিটি তো আর লেখার দরকার নেই, বড় টুকরার ভর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে বড়টা। তাহলে বড় টুকরার ভর, এটাকে আমরা ধরতেছি হচ্ছে m3। m3 এর ভ্যালু কত আসবে? 3 কেজির বস্তু, বাট বড় টুকরাটা হচ্ছে 3:5, মানে 5 ভাগের 3 ভাগ ম্যাসও নিচ্ছে। তাহলে 3/5, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 9/5 কেজি। তাহলে ছোট টুকরাগুলোর ভর হচ্ছে 3/5 কেজি, বড় টুকরাটার ভর হচ্ছে আমাদের 9/5 কেজি। এরকম। তাহলে এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে উপাংশতে ভাগ করে নিতে হবে। এবার তাহলে আমাদের যে ভরবেগগুলো আছে, ভরবেগের এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের দিকে আমাদের যেই উপাংশগুলো থাকবে সেই উপাংশগুলো নিয়ে আমরা একটু কাজ করব। তাহলে ভরবেগগুলোকে এক্স অ্যাক্সিস বরাবর ভেঙে ফেলি। এটা হচ্ছে এই দিক বরাবর যাচ্ছে, তাহলে এক্স অ্যাক্সিস বরাবরে v1 অলরেডি আছে। যদি থাকে তাহলে এক্স অ্যাক্সিস বরাবর পূর্বের যে ভরবেগ আছে সবগুলা ভরবেগ তো স্থির অবস্থা থেকে, সো সকল ভরবেগ 0। এই যে কণাটা যাচ্ছে v1 বেগে, এটা হচ্ছে শুরুর কণাটা, তাহলে এটা হবে হচ্ছে m1 v1। তার সাথে হচ্ছে আমাদের যেহেতু x অ্যাক্সিসই আছে, সো cos এর সাথে অ্যাঙ্গেল 0 ডিগ্রি, প্লাস পরবর্তীতে হবে হচ্ছে m2 v2, তার সাথে হচ্ছে cos। সেকেন্ড কণাটা কই যাচ্ছে? উপরে 90 ডিগ্রিতে, তাহলে ওর x অ্যাক্সিস বরাবর উপাংশের জন্য অ্যাঙ্গেল কত হবে? 90 ডিগ্রি। প্লাস 3 নাম্বার যে কণা m3, ওর বেগ হচ্ছে v3, ও কোন দিকে যাচ্ছে বা কত অ্যাঙ্গেলে যাচ্ছে আমি জানি না, সো আপাতত cos থিটা লিখে রাখলাম। যদিও আমরা জানি, আগে বের করছি, বাট পরে আসতেছি। তাহলে cos থিটার ভ্যালুটা লিখে রাখলাম। তাহলে এখন আমরা মান বসাই, 0 ইজ ইকুয়ালস টু m1 v1, m1 এর ভ্যালু আমরা এখানে বের করে রাখছি 3/5, v1 এর ভ্যালু 18, তাহলে এটা হবে হচ্ছে 3/5 মাল্টিপ্লাইড বাই 18। cos 0 ডিগ্রির মান হচ্ছে গিয়ে 1, তাহলে এটা থাকবে প্লাস cos 90 ডিগ্রি ভ্যালু হয়ে যাবে 0, প্লাস m3 এর ভ্যালু আমরা এখানে বের করে রাখছি 9/5, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 9/5 মাল্টিপ্লাইড বাই v3, v3 হচ্ছে আমরা তো জানি না, সো v3 cos থিটা পুরাটাই এখানে এটার মতো থাকলো। তাহলে এখন এখান থেকে আমরা যদি v3 cos থিটার ভ্যালুটা ফাইন্ড আউট করতে চাই, কেমন হবে? এটা হবে হচ্ছে 3/5 মাল্টিপ্লাইড বাই 18। ওকে রাখলাম, ওই পাশে যখন চলে যাবে তখন হয়ে যাবে হচ্ছে একটা মাইনাস, এটাকে ডিভাইড করব কত দিয়ে? 9/5 দিয়ে। তাহলে এখান থেকে একটা মাইনাস থাকতেছে, থার্ড ব্র্যাকেটে নিয়ে আসি, 3/5 মাল্টিপ্লাইড বাই 18, তার সাথে আমরা উপরে মাল্টিপ্লাই করব, এটাকে উল্টায় 9/5 হয়ে যাবে হচ্ছে 5/9। তাহলে এখান থেকে আমাদের 18/9 আসতেছে 2, 5 5 ক্যান্সেল আউট হয়ে যাবে, রেজাল্ট আসবে হচ্ছে -6। v3 cos থিটা এটার ভ্যালু তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে -6। এবার আসি নেক্সটে, আমাদের x অ্যাক্সিসের কাজ শেষ, এবার আমরা হচ্ছে y অ্যাক্সিসে গেলে কি হচ্ছে সেটা একটু দেখব। তাহলে আমাদের কণাটা শুরুতে যাচ্ছিল x অ্যাক্সিসে, y অ্যাক্সিস বরাবর উপাংশ কত হবে? 90 ডিগ্রি। তার মানে আমাদের এইখানে যে ভ্যালুগুলো আছে সবগুলা ভ্যালুই আমরা হচ্ছে গিয়ে সেম রেখে দিব। শুধুমাত্র কি করব, এখানে আমাদের ভ্যালুগুলো ইভেন্চুয়ালি ক্যান্সেল আউট হয়ে যাবে, মানে কসগুলো হচ্ছে গিয়ে সাইন হয়ে যাবে, তারপর ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে যখন ওয়াই অ্যাক্সিসে আমরা ভ্যালুটা ফেলতেছি, ওয়াই অ্যাক্সিসে ভ্যালু ফেলার সময় ইনিশিয়ালি তো বাম পাশে সব 0, এটা নিয়ে ঝামেলা নাই। ডান পাশে আমাদের প্রথম কণাটা যাচ্ছে এইদিকে, যে কণাটা এক্স অক্ষ বরাবর যাচ্ছে ওয়াই অ্যাক্সিসের সাথে ওর অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে 90 ডিগ্রি। তাহলে শুরুতে আমাদের এটা ছিল হচ্ছে cos 0, এবার হয়ে যাবে হচ্ছে এটা sin 0, তাই না? তাহলে শুরুতে আমাদের এটার জন্য ভ্যালু চলে আসবে হচ্ছে, মানে উপাংশ যখন ফেলবো, উপাংশ ফেলার সময় কি হয়, আমরা উপাংশের ক্ষেত্রে জানি যে কোনো একটা ভেক্টর, সেই ভেক্টরটা আমাদের হরাইজন্টালের সাথে যেই কোণটা উৎপন্ন করে সেই কোণটাকে যদি আমরা থিটা একবার ধরে নেই, তাহলে একটা উপাংশ আসে হচ্ছে আর cos থিটা, আর একটা উপরের দিকে উপাংশ আসে হচ্ছে আর sin থিটা। তাহলে এটার ক্ষেত্রে যে cos 0 ডিগ্রি অ্যাঙ্গেল ছিল ওরই জাস্ট এখন আমরা সাইন বানাই দিব। তাহলে 0 এটার সাথে আসবে হচ্ছে m1
v1 sin 0 প্লাস m2 v2 sin 90 প্লাস m3 v3 sin θ। তাহলে বাম পাশে সব 0, ডান পাশে আসি। m1 এর ভ্যালু হচ্ছে 3/5, তার সাথে sin 0 ডিগ্রি আছে, সো sin 0 ডিগ্রি থাকা মানে এটা পুরোটা হয়ে যাবে হচ্ছে 0 প্লাস m2 v2 sin 90 ডিগ্রি, এটার জন্য আমার থাকবে হচ্ছে 3/5 মাল্টিপ্লাইড বাই v2, v2 এর ভ্যালু হচ্ছে 18, তাহলে 3/5 মাল্টিপ্লাইড বাই 18 মাল্টিপ্লাইড বাই 1 আর লেখা লাগবে না, প্লাস m3 v3 sin θ যেটা, সেটাকে হচ্ছে কি আমরা যখন হিসাব করব m3 এর ভ্যালু হচ্ছে এখানে বের করা আছে 9/5, তার সাথে হচ্ছে সিম্পলি v3 sin θ গুণ আকারে থাকবে। এই তাহলে এইখান থেকে যদি আমরা এখন v3 sin θটা ফাইন্ড আউট করতে যাই, এই প্লাসটা ওই পাশে চলে গেলে হবে মাইনাস, তাহলে -3/5 মাল্টিপ্লাইড বাই 18, ওকে আমাদের ডিভাইড করতে হবে হচ্ছে গিয়ে 9/5 দিয়ে, তাহলে -3/5 মাল্টিপ্লাইড বাই 18 মাল্টিপ্লাইড বাই 5/9, এটা ক্যালকুলেশন করে ফেলবো, তাহলে এখান থেকে v3 sin θর ভ্যালুটা বের হয়ে আসবে। তাহলে 18/9 2, 5 কাটা, 3 দুগুণে 6, রেজাল্ট আবার আসতেছে হচ্ছে -6। তাহলে এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 2, এটা ইকুয়েশন নাম্বার 1, ইকুয়েশন নাম্বার 2, দুইটার ক্ষেত্রে আমার সেম আসলো। এখন আমার কাজ হচ্ছে গিয়ে ওভারঅল আমাকে জিজ্ঞেস করছে যে ছোট ভারী টুকরাটার যে বেগ, সেই বেগটা কত হবে। তাহলে ওয়াই অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিসে যদি আমরা ভরবেগের উপাংশগুলো পেয়ে যাই, v3 cos θ v3 sin θ আছে, সো নেক্সট কাজ হচ্ছে আমাদের 1 কে স্কয়ার করা প্লাস 2 কে স্কয়ার করা, 1 স্কয়ার আর 2 স্কয়ার দুইটাকে যোগ করে দিব। তাহলে v3 cos স্কয়ার θ v3 sin স্কয়ার θ, v3 স্কয়ার cos স্কয়ার θ v3 স্কয়ার sin স্কয়ার θ আসবে, তো কমন নিয়ে ফেলবো, তাহলে সেই ক্ষেত্রে আসবে হচ্ছে v3 স্কয়ার আর sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা হয়ে যাবে 1, আর এই পাশ থেকে হবে হচ্ছে -6 স্কয়ার প্লাস -6 স্কয়ার, তাহলে এখান থেকে আসতেছে হচ্ছে 2 মাল্টিপ্লাইড বাই 6 স্কয়ার, দুইটা 6 স্কয়ার আসতেছে আর কি। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে v3 এর ভ্যালুটা ফাইন্ড আউট করতে পারি হচ্ছে 6√2 মিটার পার সেকেন্ড, এইভাবে করে, ঠিক আছে, 6√2 মিটার পার সেকেন্ড। আমাকে এইটার সাথে কিন্তু আবার অ্যাঙ্গেলটাও ফাইন্ড আউট করে দিতে হবে, এটা একটু খেয়াল রাখতে হবে। আমাদের কিন্তু এটার ভ্যালুও মাইনাস আসছে, এটার ভ্যালুও মাইনাস আসছে, তার মানে দুই পাশেই মাইনাস, এক্স অ্যাক্সিসেও মাইনাস ওয়াই অ্যাক্সিসেও মাইনাস, লাইক আই সেড প্রিভিয়াসলি, যেটা থার্ড কোয়াড্রেন্টে আসবে। সো আমাদের ইভেন্চুয়ালি রেজাল্ট আসবে থার্ড কোয়াড্রেন্টে। তাহলে 6√2 মিটার পার সেকেন্ড কত ডিগ্রি কোণে কাজ করবে? 225 ডিগ্রি কোণে, এটা হচ্ছে গিয়ে বড় কণাটা দূরে সরে যাবে। 225 ডিগ্রি কোণ আমরা আগেই বের করে রাখছি, সেটা আলাদা করে দেখানোর দরকার নেই, যদি চাই দেখাও দিতে পারি। এই sin θ বাই cos θ করলে tan θ চলে আসবে, বাকিটুকু ক্যালকুলেশন করে ফেলবো আর কি। আচ্ছা, নেক্সটে আসি। নেক্সটে হচ্ছে ফ্রিকশন বা ঘর্ষণ দিয়ে আমাদের হচ্ছে ঘর্ষণ রিলেটেড যে ম্যাথগুলো এখান থেকে রিটেন আসছে খুবই কম, বাট এখান থেকে যে ম্যাথগুলো আসছে সেগুলো একটু একটা একটা করে দেখতে হবে আর কি। তাহলে 1000 কেজি ভরের একটা গাড়ির চাকার সাথে রাস্তার স্থিতি ঘর্ষণ সহগ বলে দেয়া আছে প্রশ্নে। তাহলে এবার দেখো আমাদের বলছে রাস্তার স্থিতি ঘর্ষণ সহগ, তার মানে 0.1 যেটা, এটা হচ্ছে আমার মিউ এস এর ভ্যালু, এবং 0.1 কে আমরা হচ্ছে এখানে কনভার্ট করে 1/10 লিখে রাখলাম। আর চলো ঘর্ষণ সহগ কত বলছে, এটার ভ্যালু বলছে 0.04, তাহলে এটা হচ্ছে আমাদের কাইনেটিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট মিউ কে, 0.04 কে আমরা হচ্ছে গিয়ে ভেঙে 4/100 এভাবে লিখতে পারি, অথবা এটাকে আরো ছোট করে 1/25 এভাবে লিখতে পারি। 0.04 কে ভেঙে লিখলাম আর কি। অনুভূমিকের দিকে গাড়িটির উপর ন্যূনতম কত বল প্রয়োগ করলে, ন্যূনতম বল মানে একদম আমাকে মিনিমাম যে ফোর্সটা বের করতে হবে বা মিনিমাম যে ফোর্সটা অ্যাপ্লাই করতে হবে সেটা বের করতে বলছে, যেন প্রয়োগ করলে স্থির গাড়িটা মাত্র চলতে শুরু করবে সেরকম। আর জিজ্ঞেস করছে অতিরিক্ত কত বল প্রয়োগ করলে গাড়িটা চলার পর আবার অ্যাক্সেলারেশনও পেয়ে যাবে, এবং অ্যাক্সেলারেশনের ভ্যালু হয়ে যাবে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা কি জানি স্ট্যাটিক ফ্রিকশনের জন্য, আমরা জানি হচ্ছে মিউ এস ইজ ইকুয়ালস টু আমাদের যে এফ এস থাকে তার সাথে হচ্ছে এইখানে আমাদের ক্যাপিটাল আর এরকম আসে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে এফ এসটা আছে এইটাই হচ্ছে কি আমাদের সেই মিনিমাম অ্যামাউন্ট অফ ফোর্স, যেটুকু হচ্ছে দিলে আমাদের গাড়িটা মাত্র চলতে শুরু করবে। তাহলে এটার ভ্যালুটা আসবে হচ্ছে আমাদের মিউ এস মাল্টিপ্লাইড বাই আর,
অথবা এখানে লেখা যায় হচ্ছে মিউ এস মাল্টিপ্লাইড বাই এম জি। আমাদের 1000 কেজি ভর বলে দিছে, সো আমি এখান থেকে স্মল এম জানি, আর কিছু দরকার নাই, জি এর ভ্যালু তো আমি জানি। তাহলে এখান থেকে আমাদের যে মিনিমাম ফোর্সটা দরকার এফ মিনিমাম, সেটার ভ্যালু হচ্ছে মিউ এস, এটার ভ্যালু 1/10, আমরা আগেই ক্যালকুলেশন করে রাখছি। সো 1/10 এর সাথে আমরা ম্যাস গুণ করব, ম্যাসের ভ্যালু হচ্ছে গিয়ে 1000, তার সাথে আমরা মাল্টিপ্লাই করব হচ্ছে জি এর ভ্যালু 9.8। তাহলে এখান থেকে আমাদের থাকতেছে হচ্ছে গিয়ে 100, আর 9.8 কে আমরা ভেঙে লিখতে পারি হচ্ছে গিয়ে 98 ডিভাইডেড বাই 10। তাহলে এটাকে আমরা ভেঙে লিখতে পারি 98/10, 100/10 হবে 10। তাহলে এখান থেকে আমার যে মিনিমাম অ্যামাউন্ট অফ ফোর্স দরকার সেই ফোর্সের ভ্যালুটা হবে 980 নিউটন। ঠিক আছে, এটা পেয়ে গেলাম। এখন আমার ন্যূনতম কত বল প্রয়োগ করলে, এটা কিন্তু আমার একটা অ্যান্সার, ওয়ান পার্টের অ্যান্সার। সেকেন্ড পার্টে বলছে অতিরিক্ত কত বল প্রয়োগ করলে গাড়িটির ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার এরকম হবে। তাহলে ফর অ্যাক্সেলারেশন বা ত্বরণের জন্যে ত্বরণের জন্য আমাকে যে বলটা দিতে হবে এফ, সেই বলে দুইটা কাজ করতে হবে। এক হচ্ছে বস্তুর যে কাইনেটিক ফ্রিকশন আছে সেই কাইনেটিক ফ্রিকশনকে ওভারকাম করতে হবে। সো সেই জন্য হচ্ছে কি একটা কাইনেটিক ফ্রিকশন আছে এফ কে, ওইটাকে ওভারকাম করতে হবে। তার সাথে সাথে বস্তুতে আবার একটা অ্যাক্সেলারেশন হচ্ছে অ্যাড করতে হবে। বস্তুর কাইনেটিক ফ্রিকশনটাও আমাকে ক্রস করতে হবে, সাথে একটা অ্যাক্সেলারেশন দিতে হবে যেন গাড়িটা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশনে চলতে থাকে। তাহলে এফ এস এটার যেমন মিউ এস ইন্টু আর, এফ কে এটার জন্য হবে মিউ কে ইন্টু আর। তাহলে এখান থেকে আমরা ইকুয়েশনে লিখতে পারি হচ্ছে মিউ কে মাল্টিপ্লাইড বাই আর, তার সাথে আসবে হচ্ছে এম এ, অথবা মিউ কে মাল্টিপ্লাইড বাই এম জি প্লাস এখান থেকে হবে হচ্ছে এম এ, অথবা আমরা একটা স্মল এম কমন নিয়ে ফেললে এখান থেকে হবে হচ্ছে মিউ কে ইন্টু জি প্লাস এ। এখন হচ্ছে তোমার আর আমার কাজ এখান থেকে ফোর্সের ভ্যালুটা ফাইন্ড আউট করে নিয়ে আসা, ক্যালকুলেটিং অল দোজ স্টাফস। তাহলে স্মল এম, এই স্মল এম এর ভ্যালু কত আমাদের এখানে, এটার ভ্যালু বলে দেওয়া আছে হচ্ছে 1000 মাল্টিপ্লাইড বাই মিউ কে ইন্টু জি, মিউ কে এর ভ্যালু আমরা হচ্ছে 1/25 করে রাখছি, 1/25 মাল্টিপ্লাইড বাই হচ্ছে জি এর ভ্যালু উইচ ইজ 9.8 প্লাস এর সাথে হচ্ছে অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশনের ভ্যালু হচ্ছে গিয়ে 2, অ্যাক্সেলারেশনের ভ্যালু হচ্ছে 2, পুরাটার সাথে আমাদের 1000 হচ্ছে এখানে মাল্টিপ্লাইড থাকবে। তাহলে এইখান থেকে আমরা কত কি করতে পারি, জি এর ভ্যালু আমাদের এখানে কি আলাদা করে বলে দিছে, আলাদা করে কিছু বলে দেয় নাই। তাহলে আমাদের এইখান থেকে মিউ কে এর ভ্যালুটা 0.04 যেটা আছে, এই 0.04 কে আমরা 4 ডিভাইডেড বাই 100 লিখা যায়। আর বাকিটুকু আচ্ছা ক্যালকুলেশন তাহলে হাতে কলমে করতে হবে। এফ এর ভ্যালু আমাদের এইখান থেকে থাকলো হচ্ছে গিয়ে 1000, 1000 আর 25 কিন্তু আবার ক্যালকুলেশনে কাটাকাটি করা যায়, তাই না? তাহলে 1000 ডিভাইডেড বাই 25 করলে আমাদের এইখানে রেজাল্ট আসবে হচ্ছে গিয়ে 40। তাহলে এখান থেকে আসবে হচ্ছে 40 মাল্টিপ্লাইড বাই 9.8, এটার একটা পার্ট আসবে প্লাস আবার 2 এর সাথে 1000 মাল্টিপ্লাই করলে এখান থেকে পাওয়া যাবে হচ্ছে গিয়ে 2000। তাহলে 40 আর 9.8 ক্যালকুলেশন করতে গেলে আমাদের হবে হচ্ছে 40 মাল্টিপ্লাইড বাই 98 ডিভাইডেড বাই 10। এই যে আমার ক্যালকুলেশনটা ছোট হয়ে আসলো, এই পাশে থাকলো হচ্ছে 2000 ইজ ইকুয়ালস টু 4 কে 98 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে 4 8 32 এর 2 হাতের 3, 4 9 36 আর 3 39, 392, তার সাথে থাকতেছে হচ্ছে গিয়ে 2000। তাহলে এখান থেকে 2392 নিউটন অ্যামাউন্ট অফ ফোর্স এই অ্যাক্সেলারেশনটা জেনারেট করতে আমাকে দিতে হবে। তো আমাকে এইটা জানতে চাইনি, আমার কাছে যেটা জানতে চাইছে সেটা হচ্ছে গিয়ে অতিরিক্ত কতটুকু বল প্রয়োগ করতে হবে। সো মিনিমাম অ্যামাউন্ট অফ ফোর্স আমার দরকার ছিল 980, আর এখন আমাকে ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে 2392। তাহলে সেই ক্ষেত্রে আমাকে এইখান থেকে বের করতে হবে এক্সট্রা ফোর্সের ভ্যালুটা কত। আমার এখান থেকে জানতে হবে এক্সট্রা ফোর্স কতটুকু লাগবে। অ্যাক্সেলারেশনের জন্য এফ লাগবে, আর আমাদের মিনিমাম এটাকে হচ্ছে গিয়ে মোশনে আনতে যতটুকু ফোর্স দেওয়া দরকার সেটা লাগবে। সো এক্সেস ফোর্সটা আমি এখান থেকে বের করতে পারবো। তাহলে এখান থেকে আমার এটার ভ্যালু হচ্ছে 2392, মাইনাস করব হচ্ছে গিয়ে 980, করলে রেজাল্ট যা আসে। তাহলে এটা মাইনাস করলে 0 2, এখান থেকে থাকবে 2, আর হচ্ছে গিয়ে এখানে 9 মাইনাস 8, এখানে হবে হচ্ছে 1, এখানে 3 মাইনাস 9, তাহলে এখান থেকে আসবে হচ্ছে 4, আর 2 মাইনাস 1, এখান থেকে হবে হচ্ছে 1। তাহলে 1412 নিউটন। ঠিক আছে, এক্সট্রা ফোর্সটা আমার এখান থেকে বের হয়ে গেল।
আচ্ছা, এবার সামনে যাই। বলছে কৌণিক বেগ ও ঘূর্ণায়মান বস্তুর গতিশক্তি। কৌণিক বেগ মানে হচ্ছে আমাদের ওমেগা, ওমেগা রিলেটেড যে অঙ্কগুলো আসবে v ইকুয়ালস টু ওমেগা আর, বা ওমেগা রিলেটেড ওমেগাকে কনভার্ট করার জন্য v বাই আর যেগুলো লিখি। ঘূর্ণায়মান বস্তুর গতিশক্তি হচ্ছে আমাদের ওই যে লিনিয়ার মোশনের সাথে সার্কুলার মোশনের যে ফর্মুলাগুলো মিলায়ে মিলায়ে পড়বো, ঠিক আছে? এটার জন্য এমন হইতো, ওইটার জন্য কেমন হবে, এটার জন্য এফ, ওটার জন্য টাও, এটার জন্য হচ্ছে ভি, ওইটার জন্য ওমেগা, এটার জন্য এ, ওইটার জন্য আলফা, তাই না? এরকম করে আমরা হচ্ছে মেজার করে করে পড়ি। তাহলে এখানে বলছে যে একটা সিলিন্ডারের ভর 50 কেজি। তাহলে এখানে একটা সিলিন্ডারের ব্যাস বলে দেওয়া আছে, আমি এখান থেকে স্মল এম জানি, এবং এর ব্যাসার্ধ হচ্ছে গিয়ে 0.2 মিটার। তাহলে এখান থেকে আমি এটা রেডিয়াসও জানি। সিলিন্ডারের অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে 1 কেজি মিটার স্কোয়ার। সিলিন্ডারের অক্ষের সাপেক্ষে এটার যে জড়তার ভ্রামক আই, মোমেন্ট অফ ইনার্শিয়া বলে দেওয়া আছে। সিলিন্ডারটি যখন 2 মিটার পার সেকেন্ড অনুভূমিক বেগে গড়িয়ে পড়ে তখন এর মোট গতিশক্তি কত হবে? দেখো কোশ্চেনে কিন্তু ক্লু ওয়ার্ডটা বলে দিছে গড়িয়ে পড়তেছে। সো যদি গড়িয়ে পড়তে থাকে তাহলে টোটাল এনার্জি কত হবে, এটাই হচ্ছে আমাকে এখান থেকে ফাইন্ড আউট করতে হবে। ভি এর ভ্যালু দেওয়া আছে। তাহলে আমাদের এখানে যখন বলছে যে আমাদের এই সিলিন্ডার যেটা আছে সেটা হচ্ছে গড়িয়ে পড়ে, সো গড়িয়ে পড়লে আমার টোটাল এনার্জি যখন বের করব, ই টোটাল, দুইটা এনার্জিকে প্লাস করে এটা বের করতে হবে। এক, এটা মোশনে আছে, সো কাইনেটিক এনার্জি, তার সাথে এটার গড়িয়ে পড়ার জন্য একটা রোটেশনাল এনার্জি, দুইটা থাকবে। তাহলে ইকের ভ্যালুটা আমরা লিখতে পারবো হচ্ছে গিয়ে হাফ এম ভি স্কোয়ার, প্লাস ইআর এর জন্য আমাদের আসবে হচ্ছে গিয়ে হাফ আই ওমেগা স্কোয়ার। এখন হচ্ছে আমরা এগুলা একটু কনভার্সন করে নিব। যেমন এই পাশে আমরা হাফ এম ভি স্কোয়ারকে ওর মতো রেখে দিলাম, আর ওই পাশে হচ্ছে গিয়ে হাফ আই ওমেগা স্কোয়ার আছে। সিলিন্ডারের অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আই যেটা, সেটার ইকুয়েশন হচ্ছে হাফ এম আর স্কোয়ার। ওটা আমাদের আদৌ লাগবে কিনা সেটা আমরা একটু পরে আসতেছি। হাফের সাথে আমাদের এখানে আই আছে, আই এর জন্য আমরা এখানে বসাতে পারি হচ্ছে গিয়ে হাফ এম আর স্কোয়ার। আর ওমেগা যেহেতু আছে, ওমেগা স্কোয়ারকে আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা কিভাবে লিখলাম? সিন্স ওমেগা ইজ ইকুয়ালস টু ভি বাই আর, ভি ইকুয়ালস টু ওমেগা আর আমরা জানি, আর আই এর ইকুয়েশন সিলিন্ডারের জন্য হাফ এম আর স্কোয়ার, এটা ফিক্সড। তাহলে এখান থেকে আমাদের ক্যালকুলেশনে রেজাল্ট আসতেছে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার প্লাস, এইখানে আমাদের আর স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাবে, হাফ হাফ চলে আসবে হচ্ছে 1/4 এম ভি স্কোয়ার। তাহলে 1/2 এম ভি স্কোয়ার প্লাস 1/4 এম ভি স্কোয়ার। আমরা যদি এখান থেকে 4 লসাগু নেই তাহলে উপরে আসবে হচ্ছে গিয়ে 2 + 1, তাহলে এখান থেকে থাকবে 3/4 এম ভি স্কোয়ার। তাহলে এখান থেকে আমার টোটাল এনার্জি হচ্ছে গিয়ে এইটা দেয়া আছে। এখন আমার টোটাল এনার্জির ভ্যালুটা আমরা এখানে মানটা বসাই দিব। তাহলে 3/4, আমার স্মল এম ম্যাসের ভ্যালু হচ্ছে গিয়ে 50 কেজি, তাহলে এটা হচ্ছে 50, আর ভেলোসিটি দেয়া আছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সো এটা হচ্ছে 2 স্কোয়ার হয়ে যাবে। তাহলে 2 স্কোয়ার 4, 4 4 ক্যান্সেল আউট হয়ে যাবে, 50কে জাস্ট 3 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে এখান থেকে আমার ই টোটাল এর ভ্যালুটা বের হয়ে আসবে। 3 × 50 করলে আমাদের এখান থেকে রেজাল্ট আসবে 150। তাহলে এখান থেকে আমাদের ওভারঅল অ্যান্সার আসলো হচ্ছে 150 জুল। এইভাবে করে আমরা আস্তে আস্তে ক্যালকুলেশন করে একটু ভ্যালুগুলো ইভেনচুয়ালি ফাইন্ড আউট করে নেবার চেষ্টা করবো আর কি। এবার তাহলে আমরা একটু নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথে আমাদের এখানে দেখো বলছে যে তিনটি স্থির বস্তু, একটা রিং, একটা নিরেট সিলিন্ডার আর একটা নিরেট গোলক একই বাঁকা তলের উপর দিয়ে না পিছলিয়ে নিচের দিকে পড়তে যদি থাকে তাহলে তিনটা বস্তুর মধ্যে কোনটা সবচেয়ে বেশি বেগে ভূমিতে হিট করবে। তো আমাদের এখানে কিছু ক্লু ওয়ার্ড বলছে। এক হচ্ছে কি তিনটা স্থির বস্তু আছে, একটা রিং আছে, একটা নিরেট সিলিন্ডার আছে, আর একটা নিরেট গোলক আছে, একই বাঁকা তলের উপর দিয়ে পড়তেছে এবং না পিছলিয়ে পড়তেছে, মানে এটা গড়ায় 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 হচ্ছে ইভেনচুয়ালি পড়ে, তাহলে নিচের দিকে পড়তে থাকে। তিনটা বস্তুর ব্যাসার্ধ সেম, ব্যাসার্ধ একই রকম, কোন বস্তুটি সবচেয়ে বেশি বেগে ভূমিতে হিট করবে সেটা হচ্ছে ইভেনচুয়ালি আমাকে এখান থেকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে প্রথম কথা হচ্ছে আমাদের যেহেতু পিছলাচ্ছে না, তার মানে এখান থেকে দুইটা বেগ কাজ করতেছে, গতিশক্তি কাজ করতেছে, তার পাশাপাশি হচ্ছে রোটেশনের জন্য যে এনার্জিটা সেটা হচ্ছে ইভেনচুয়ালি কাজ করতেছে। আচ্ছা, এখন তাহলে আমাদের এইখান থেকে এই ডেটাগুলো নিয়ে ইভেনচুয়ালি চিন্তা করতে হবে যে এখানে বস্তুগুলো আছে কোথায়। এরকম একটা তল আমরা কল্পনা করলাম, প্রশ্নের মধ্যে যেহেতু বলা একটা বাঁকা তলের উপরে আছে, সো বাঁকা তল বলতে আমাদের হেলানো তল বোঝাচ্ছে। এই তলের উপরে যখন আমরা রেখে দিছি এটার একটা এনার্জি আছে, মানে আমাদের বস্তুগুলো থাকবে কোথায়? সব এই জায়গায়। আস্তে 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 নেমে আসবে কোথায়? সব এইখানে,
ঠিক আছে, হিট করবে হচ্ছে গ্রাউন্ডে। তাহলে এই পয়েন্টে যখন আছে এটা আমরা হচ্ছে গিয়ে এইচ ধরতেছি এবং এই পয়েন্টে ওর ইনিশিয়ালি একটা পটেনশিয়াল এনার্জি থাকবে এমজিএইচ। তাহলে এই যে আমাদের উপরে যে পটেনশিয়াল এনার্জি থাকবে ইপি, সেটা হচ্ছে দুইটা এনার্জিতে একসাথে কনভার্ট হয়ে যাবে, মানে ডিভাইড হয়ে যাবে। একটা হচ্ছে কাইনেটিক এনার্জি, তার সাথে হচ্ছে আরেকটা রোটেশনাল এনার্জি যেটা সেটা। তাহলে ইপির ক্ষেত্রে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে এমজিএইচ, কাইনেটিক এনার্জির জন্য আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে হাফ এম ভি স্কোয়ার, প্লাস ইয়ারের জন্য আমরা লিখতে পারি হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার। ওকে, তাহলে এটাকে আরেকটু ছোট করে নেই, যেহেতু ভি স্কোয়ারের সাথে রিলেট করব আমরা। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে এমজিএইচ, এইখান থেকে আমাদের আসবে হচ্ছে গিয়ে হাফ এম ভি স্কোয়ার, প্লাস এখান থেকে আমরা আই এর মানগুলো আলাদা আলাদা কেসের জন্য, তিনটা ডিফারেন্ট বস্তু, তিনটার জন্য ডিফারেন্ট আই হবে, আর এইটা হবে হচ্ছে গিয়ে ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার, যেহেতু ওমেগা সমান ভি বাই আর। এই ইকুয়েশনটাই আমরা একবার করে প্রত্যেকটা অবজেক্টের জন্য ইউজ করব। তাহলে শুরুতে আমরা আসি হচ্ছে গিয়ে রিং এর কাছে। যদি রিং এর জন্য চিন্তা করি, তাহলে রিং এর জন্য আমরা এই ইকুয়েশনটা একবার ইউটিলাইজ করব। এখানে লিখব হচ্ছে গিয়ে mgh ইজ ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার। তাহলে হাফ আই এর ভ্যালুটা হচ্ছে আমাদের রিং এর জন্য কত, এম আর স্কোয়ার, তাই না? তাহলে এটা এম আর স্কোয়ার থাকবে, তার সাথে এই পাশে হচ্ছে আমাদের ভি স্কোয়ার বাই আর স্কোয়ার যা ছিল তাই। আর স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাবে, এম গুলা ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে এই পাশে থাকবে হচ্ছে গিয়ে জিএইচ, এই পাশে আসবে হচ্ছে আমাদের তাহলে হাফ এম ভি স্কোয়ার প্লাস আর স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে গেলে থাকবে হাফ এম ভি স্কোয়ার। তার মানে এখান থেকে হাফ হাফ মিলে 1 এম ভি স্কোয়ার চলে আসবে। তাহলে এখান থেকে ভি স্কোয়ার কি আসবে, ভি স্কোয়ার আসতেছে হচ্ছে জিএইচ ডিভাইডেড বাই স্মল এম। তাহলে রিং এর জন্য যে ভি আর, এটার ভ্যালুটা আসবে হচ্ছে রুট ওভার জিএইচ ডিভাইডেড বাই স্মল এম। তাহলে আমি এখান থেকে রিং এর জন্য জিনিসটা প্রথমে ক্যালকুলেশন করে ফেললাম। এবার আসি হচ্ছে আমাদের আরেকটা যেটা বলছে সিলিন্ডার। তাহলে নেক্সটে হচ্ছে আমাদের এখানে সিলিন্ডার নিয়ে এখান থেকে একটু সেম প্রসেস আবার ক্যালকুলেশন করতে হবে। সিলিন্ডারের জন্য সেম ইকুয়েশন আবার লিখবো, এই পাশে হচ্ছে এমজিএইচ, এই পাশে থাকবে হচ্ছে গিয়ে হাফ এম ভি স্কোয়ার প্লাস এই পাশে থাকবে হচ্ছে হাফ। সিলিন্ডারের জন্য আমাদের এইখানের ইকুয়েশন আমরা জানি, সিলিন্ডারে আসে হচ্ছে হাফ এম আর স্কোয়ার। সিলিন্ডারের জন্য জড়তার ভ্রামক হচ্ছে হাফ এম আর স্কোয়ার, তার সাথে এখানে থাকবে হচ্ছে ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে আবার ক্যান্সেল আউট হয়ে যাবে, সব এম গুলো আমরা ক্যান্সেল আউট করে ফেলবো। এখানে থাকবে জিএইচ, এখানে আসবে হচ্ছে গিয়ে হাফ এম ভি স্কোয়ার প্লাস এখানে আসবে হচ্ছে গিয়ে 1/4 এম ভি স্কোয়ার। তাহলে এইখান থেকে 4 যদি আমরা লসাগু নেই তাহলে উপরে হবে 2, 2 + 1 3। তাহলে এখান থেকে আস্তে আস্তে হচ্ছে 3/4 এম ভি স্কোয়ার। স্মল এমটাকে আমরা আপাতত এখানে রেখে দিই, স্মল এমটাকে রেখে দিই, তারপর আমরা এম গুলা ক্যান্সেল আউট করে ফেলবো, ঠিক আছে? তাহলে এখানে একটা স্মল এম জিএইচ থাকলো। এখন আমাদের 3/4 এম ভি স্কোয়ার আসতেছে। তাহলে এখান থেকে যদি আমরা ভি স্কোয়ার ফাইন্ড আউট করতে যাই, এম গুলা ক্যান্সেল আউট হয়ে যাবে, এখান থেকে থাকবে হচ্ছে 4gh ডিভাইডেড বাই 3। ভি হবে, ভি স্কোয়ার হবে হচ্ছে 4gh ডিভাইডেড বাই 3। তাহলে এখান থেকে যদি আমরা সিলিন্ডারের জন্য ভিসি বের করতে যাই, এটার জন্য রেজাল্ট আসবে হচ্ছে রুট ওভার 4gh ডিভাইডেড বাই 3 বা রুট ওভার 4/3gh, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা ও এখানে তো এমজিএইচ ছিল, হাফ এম ভি স্কোয়ার, এখানেও একটা এম ছিল, তাহলে এই যে এখানে আমাদের এমজিএইচটা থাকবে। তারপর লাস্টে আমরা যখন ভি স্কোয়ার ক্যালকুলেশন করব তখন হচ্ছে আমার ইভেনচুয়ালি জিএইচ থাকবে। যখন ভি স্কোয়ার ক্যালকুলেশন করতেছি এম গুলো আমার ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে ভি স্কোয়ার হবে হচ্ছে কি জিএইচ, ভি স্কোয়ার হবে হচ্ছে জিএইচ। তাহলে আমার ভি আর এটার ভ্যালু আসতেছে হচ্ছে রুট ওভার জিএইচ। এখন আমরা এটার সাথে দেখো এটাকে তুলনা করতে পারবো, রুট ওভার জিএইচ এটা হচ্ছে রুট ওভার 4/3gh সামথিং, মানে 1.33gh এর মতো, ঠিক আছে? এইবার আসি আমরা 3 নাম্বার কেসে। 3 নাম্বারে বলছে নিডেড গোলক, গোলক মানে হচ্ছে স্ফিয়ার। তাহলে স্ফিয়ারের জন্য আমরা আবার সেম কাজটা করব। আমাদের ইকুয়েশনে ছিল হচ্ছে mgh, এই পাশে হবে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার প্লাস এই পাশে আসবে হচ্ছে হাফ, আমাদের এই পাশে থাকবে হচ্ছে ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার। মাঝের যে আয়ের ক্ষেত্রে আমরা জানি যদি স্ফিয়ার হয় তাহলে হচ্ছে 2 ডিভাইডেড বাই 5 এম আর স্কোয়ার আসে। তাহলে 2/5 এম আর স্কোয়ার এরকম থাকবে। এই আর স্কোয়ার আর এই আর স্কোয়ার এখান থেকে ক্যান্সেল আউট হয়ে যাবে। ক্যান্সেল আউট হয়ে গেলে আমাদের বাম পাশে থাকবে হচ্ছে গিয়ে আমাদের এমজিএইচ, ডান পাশে থাকবে হচ্ছে গিয়ে হাফ এম ভি স্কোয়ার, তার সাথে এখানে আসবে হচ্ছে 2 ক্যান্সেল আউট হয়ে গেলে 1/5 এম
ভি স্কোয়ার। তাহলে 1/5 আর হাফ, এটার জন্য আমরা নিচে নিব হচ্ছে গিয়ে 10। তাহলে নিচে 10 নিলে এখানে আসবে 5, এখানে আসবে 2, 5 + 2 7। তাহলে 7/10 mv স্কোয়ার। এম গুলা কেটে ফেলবো, তাহলে এখান থেকে ভি স্কোয়ার বের হয়ে যাবে, 10 দিয়ে ওই পাশে মাল্টিপ্লাই করে ফেলবো, 10gh। আর এম তো ক্যান্সেল আউট হয়ে গেছে, /7। তাহলে এখান থেকে ভি এর ভ্যালু বা স্ফিয়ারের জন্য ভ্যালু আসবে হচ্ছে √10gh/7। তাহলে খেয়াল করে দেখো, আমাদের এইখানে কিন্তু মাত্র √gh সিঙ্গেল 1, এখানে gh এর সাথে 4/3 মানে 1.33 সামথিং আছে, এখানে gh এর সাথে গুণ হচ্ছে 10/7 মানে হচ্ছে কত 1.3 থাকবে, ওখানে 30, তাহলে 1.4। সো এটার জন্য কিন্তু আমার রুটের ভিতরে ভ্যালুটা বেড়ে যাচ্ছে। তাহলে তিনটাকে যদি আমি ইভেনচুয়ালি অ্যানালাইসিস করি, আমি দেখব আমাদের সিলিন্ডারের যে ভ্যালুটা আছে, স্ফিয়ারের যে ভ্যালুটা আছে, সেটা সিলিন্ডারের ভ্যালুর চাইতে বড় হবে। আবার সিলিন্ডারের ভ্যালুটা হচ্ছে কি আমাদের যে রিং এর ভ্যালুটা আছে সেটার চাইতে বড় হবে। তাহলে আমাদের তিনটা বস্তুর মধ্যে সবচেয়ে বেশি বেগে কে আগে পৌঁছাবে, আমাদের স্ফিয়ার যেটা আছে সেটা। স্ফিয়ারের জন্য ইভেনচুয়ালি ভ্যালুটা সবচেয়ে বেশি, তারপরে হচ্ছে গিয়ে আমাদের সিলিন্ডারের ভ্যালু, সবচেয়ে কম ভ্যালু হচ্ছে আমাদের রিং যেটা আছে সেটা আর কি। তাহলে এইভাবে করে আমার তুলনা করে করে মানগুলা বের করতে হয়। নেক্সট আমাদের জড়তার ভ্রামক, মোমেন্ট অফ ইনারশিয়া। মোমেন্ট অফ ইনারশিয়ার ক্ষেত্রে এখানে বলে দিছে একটা ম্যাথের মধ্যে বলা আছে হচ্ছে 4, 5, 6 একক ভরের তিনটা কণা, এই তিনটা কণার স্থানাঙ্কগুলো দেয়া হচ্ছে, জেড অক্ষের সাপেক্ষে তাদের জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে জেড অ্যাক্সিসের সাপেক্ষে আমাদের IZ1 প্রথম কণার জন্য যদি বের করতে যাই, তাহলে IZ1 হবে হচ্ছে কি আমাদের IX of 1 স্কয়ার প্লাস IX of 2 স্কয়ার, মানে IX of 1 স্কয়ার প্লাস IY of 1 স্কয়ার। প্রথম কণার জন্য এক্স এর সাপেক্ষে জড়তার ভ্রামক, ওয়াই এর সাপেক্ষে জড়তার ভ্রামক, এই আইজেড স্কয়ার আমরা বিভিন্ন সাপেক্ষে জড়তার ভ্রামকে স্কয়ার তো দেই না, তাহলে এটার ক্ষেত্রে হচ্ছে IX1 প্লাস IY1। এখন হচ্ছে আমরা আই গুলাকে একটু ডিভাইড করে ফেলি, আই গুলাকে ডিভাইড করলে আমরা এখান থেকে পাবো হচ্ছে I = mr², যেহেতু তাহলে m এই x1 এর জন্য আমাদের হচ্ছে প্রথম যে কণাটা আছে সেই কণার আমাদের এই x এর ভ্যালুটা লাগবে, আর হচ্ছে গিয়ে y এর ভ্যালুটা লাগবে। তাহলে m এইখানে লাগবে হচ্ছে x² প্লাস এটার জন্য ভ্যালুটা লাগবে হচ্ছে y²। তাহলে প্রথম কণার ভর কত, 4 একক, 4 ইউনিট, আর প্রথম কণার স্থানাঙ্ক হচ্ছে 4 আর 0 x এর। তাহলে এখান থেকে আমাদের হবে হচ্ছে 4² প্লাস 0²। 4² হচ্ছে 16, 16 ইন্টু 4 হচ্ছে গিয়ে 64। তাহলে প্রথম কণার জন্য আমার IZ1 এটার ভ্যালু হচ্ছে কত হবে, 64। যেহেতু আমাদের এখানে ইউনিট বলে দিছে, সো সেই ক্ষেত্রে চক্রগতির ব্যাসার্ধ জড়তার ভ্রামক যখন বের করতেছি কেজি মিটার স্কয়ার ওইভাবে করে লিখতে পারবো না। তাহলে IZ1 এখান থেকে রেজাল্ট আসতেছে হচ্ছে 64, এটা আমরা রেখে দিলাম। এইখান থেকে আমরা আবার চাইলে কিন্তু আরেকটা ভ্যালু বের করে নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ যেটা বা রেডিয়াস অফ জাইরেশন যেটা। তাহলে k1 যদি বের করতে যাই, আমরা জানি I = mk², তাহলে সেক্ষেত্রে আমরা তো I পেয়ে গেলাম। এখন k এর ভ্যালু তাহলে কি হবে, √I/m। তাহলে এখান থেকে আমাদের এখানে √IZ1 ডিভাইডেড বাই ওর যে ম্যাস আছে এটা দিয়ে ডিভাইড করে ফেলি, রেজাল্টটা পেয়ে যাব। তাহলে এটা রেজাল্ট হচ্ছে 64, এটাকে আমরা ম্যাস দিয়ে ডিভাইড করতেছি, ম্যাস হচ্ছে 4 একক, তাহলে এখানে 4 ষোলো 64 √16 আসতেছে, সো এখান থেকে আসতেছে হচ্ছে 4। আমরা ইউনিট ওইভাবে লিখতে পারতেছি না, যেহেতু রেডিয়াস অফ জাইরেশন এটা হচ্ছে গিয়ে 4 একক আপাতত লিখে রাখা যায়, যেহেতু এখানে কোনো একক উল্লেখ করে দেওয়া নাই, তাহলে এখান থেকে আমি 4 একক এটা পেয়ে গেলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 1। 2 নম্বরে আমাদের এইখান থেকে আবারও একই প্রসেস, IZ2 2 নাম্বার কণার জন্য যদি z অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে যাই, তাহলে 2 নাম্বার কণাটার জন্য x অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আর 2 নং কণাটার জন্য y অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, দুটাকে বের করে যোগ করতে হবে। তাহলে আমাদের এখানেও ম্যাসগুলা কমন নিয়ে ফেলবো, x এর দূরত্ব আর y এর দূরত্ব, x² প্লাস হচ্ছে y²। তাহলে এখানে আমার ম্যাস কত, ম্যাস হচ্ছে এবার 5 ইউনিট, তাহলে এখান থেকে 5, x² হচ্ছে এটার 3 আর এটার হচ্ছে -2, তাহলে এটা হচ্ছে 3² প্লাস এটা হবে হচ্ছে গিয়ে -2²। তাহলে এটাকে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে রাখি, এইখান থেকে আমরা একটা থার্ড ব্র্যাকেটের পরে তারপর ক্যালকুলেশন করি, এই তার সাথে থাকলো হচ্ছে 5। তাহলে এখান থেকে আমার -2² হচ্ছে 4, 3² হচ্ছে 9, 9 প্লাস 4 হচ্ছে গিয়ে 13, তাহলে এখান থেকে আসতেছে 5 × 13, 5 13 65, এখান থেকে 65।
এটা পাওয়া গেল হচ্ছে IZ2। সিমিলার প্রসেস এখান থেকে আমরা আবারও হচ্ছে গিয়ে K2 বের করে নিতে পারবো। তাহলে K2 রেজাল্ট আসবে হচ্ছে √IZ2 ডিভাইডেড বাই হচ্ছে ওর ম্যাস। তাহলে এটার জন্য হচ্ছে 65, ওর ম্যাস হচ্ছে গিয়ে 5 ইউনিট। তাহলে 5 13 65 √13, √13 একক বা √13 ইউনিট। এভাবে বের করলেই আমি এখান থেকে এইটার রেজাল্টও ফাইন্ড আউট করে ফেলতে পারবো। বাকি থাকলো দ্য থার্ড ওয়ান। তাহলে থার্ড ওয়ানের জন্য IZ3 বের করব সেম প্রসেসে, IX3 প্লাস IY3 এটা দিয়ে, এবং IX3 প্লাস IY3 করলে আবারও m, তার সাথে হচ্ছে x² প্লাস y² এর ভ্যালুটা নিতে হবে স্মল m। এটা হচ্ছে 2 আর 1, তাহলে এটা হবে 2² প্লাস 1², দ্যাটস ইট। তাহলে m এর ভ্যালুটাও তো আমরা জানি 4 5 6 দেওয়া আছে, তাহলে m এর ভ্যালুটা হচ্ছে আমরা এখান থেকে বসাই দিতে পারি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের IZ3 এটার ভ্যালু আসবে হচ্ছে 6 মাল্টিপ্লাইড বাই 4 প্লাস 1 5, তাহলে 5 6 এখান থেকে থাকতেছে 30। তাহলে এখানেও যেহেতু আমার ইউনিট বসাতে পারতেছি না, একটার জন্য 64, একটার জন্য 65, এটার জন্য হচ্ছে 2 আর 1, সো 2² 4 প্লাস 1² 1, 4 প্লাস 1 5, এবং যেহেতু 6 একক সো এখান থেকে 60 আসলো। নেক্সটে আমাদের এখান থেকে K3 যেটা সেটা বের করতে হবে, দ্যাট উইল বি √IZ3 ডিভাইডেড বাই M3। এখানেও m, এখানেও m, এখানে হচ্ছে 3 নাম্বার কর্নার m আর কি। তাহলে M2 দিই, এটাকে আমরা M1 লিখি, অসুবিধা নাই। তাহলে এখান থেকে আমাদের রেজাল্ট আসতেছে হচ্ছে √30, নিচে হচ্ছে গিয়ে 6 আছে, সো 5 6 30, √5, √5 ইউনিট। যেহেতু আমার কাছে ক্যালকুলেটর নাই সো এর বেশি আমরা হচ্ছে আর বের করব না। ওকে, তাহলে এইভাবে করে আমরা হচ্ছে গিয়ে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি মানগুলো ফাইন্ড আউট করতে পারবো। পরীক্ষা সব একসাথে হয়তো আসবে না, একটা একটা করে আসবে, যে কোনো একটা সাপেক্ষে জড়তার ভ্রামক একটা স্থানাঙ্ক দিয়ে বের করতে বলতে পারে। এরপরে আসি হচ্ছে টর্কের কাছে। আমাদের এখানে বলা আছে হচ্ছে যে একটা ফ্লাই হুইল আছে, এই ফ্লাই হুইলকে একটা ইলেকট্রিক মোটরের মাধ্যমে স্থির অবস্থা থেকে আমরা চালনা করতে চাই, যেখানে মোটরের টর্ক ধ্রুবক এবং টর্কের মান হচ্ছে 25 নিউটন মিটার। তাহলে টর্ক আমি জানি। ফ্লাই হুইলটির জড়তার ভ্রামক হচ্ছে 5 কেজি মিটার স্কোয়ার, আমি আই জানি। 10 সেকেন্ড পর আমার হচ্ছে জিজ্ঞেস করছে ফ্লাই হুইলটির গতিশক্তি কত হবে। তাহলে 10 সেকেন্ড পর মানে আমি এখান থেকে টাইমের ভ্যালুটাও জানি। তাহলে আমার যেহেতু টর্ক জানা আছে, টর্ক টাও ইকুয়ালস টু আমরা জানি আই আলফা, তাহলে আমি আই এর ভ্যালুও জানি, টাও এর ভ্যালুও জানি। তাহলে এখান থেকে আমি ইভেনচুয়ালি আলফাটা ফাইন্ড আউট করে নিতে পারবো টাওকে আই দিয়ে ডিভাইড করে। তাহলে এটা হচ্ছে 25 ডিভাইডেড বাই 5, আমাদের আলফার ভ্যালুটা আসবে হচ্ছে গিয়ে 5 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। যেহেতু এটা আলফা সো এটার জন্য আসবে হচ্ছে 5 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। প্রথম কাজ আলফা পেয়ে গেলাম। এখন আমাকে বের করতে হবে ভেলোসিটি, যেহেতু আমি যাব হচ্ছে গতিশক্তি কাইনেটিক এনার্জির কাছে। সো আমার এনার্জি, রোটেশনাল এনার্জি হবে হাফ আই ওমেগা স্কোয়ার। আই এর ভ্যালু আমার জানা আছে, ওমেগাটা ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমরা জানি ওমেগা ইজ ইকুয়ালস টু ওমেগা নট প্লাস আলফা ইন্টু টি। টাইম জানি, স্থির মাধ্যম, স্থির অবস্থা, তার মানে ওমেগা নটের ভ্যালু 0। তাহলে এখান থেকে আমাদের ওমেগা নটের ভ্যালু 0, আলফার ভ্যালু আমরা ফাইন্ড আউট করলাম 5, আর টাইম বলছে হচ্ছে গিয়ে 10 সেকেন্ড। 10 ইন্টু 5 50। তাহলে এখান থেকে ওমেগার ভ্যালু চলে আসলো হচ্ছে 50 রেডিয়ান পার সেকেন্ড। এখন এই ওমেগা ইউজ করে আমরা ইভেনচুয়ালি যেটা বের করব সেটা হচ্ছে এনার্জি। তাহলে আমার এখান থেকে রোটেশনাল এনার্জি আসবে হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার। তাহলে এখান থেকে থাকবে হচ্ছে হাফ আই এর ভ্যালু হচ্ছে আমাদের কত 5, আর হচ্ছে ওমেগার ভ্যালু আমরা 50 পেয়ে গেছি, সো এটাকে স্কোয়ার করে দিতে হবে। হাফ আই ওমেগা স্কোয়ার, আই এর ভ্যালু 5 আর এটার ভ্যালু হচ্ছে 50 স্কোয়ার। তাহলে এইখান থেকে আমার থাকতেছে হচ্ছে 5 মাল্টিপ্লাইড বাই নিচে থাকতেছে 2, 50 স্কোয়ার হবে। 50 স্কোয়ার মানে হচ্ছে আমরা একটু ছোট করে এইভাবে লিখতে পারি 50 মাল্টিপ্লাইড বাই 50। এখন 50 কে 2 দিয়ে ক্যান্সেল আউট মানে কাটাকাটি করে ফেলবো। এখান থেকে ইভেনচুয়ালি কত থাকবে, এখান থেকে ইভেনচুয়ালি থাকবে হচ্ছে 25। 25 কে 5 দিয়ে মাল্টিপ্লাই করব, অথবা 5 5 আরেকটা 25 দিয়ে মাল্টিপ্লাই করতে পারি। তাহলে 25 মাল্টিপ্লাইড বাই 5 ইন্টু 5, 5 50 250, 250। 25 25 কত হয় 620, 25 স্কোয়ার, 25 স্কোয়ার হচ্ছে আমার 15, এটা 5, 25 ইন্টু 5 হচ্ছে 125, তার 5 হাতে থাকবে 12, 25 ইন্টু 2 হচ্ছে 50, আর 12 হচ্ছে 62। তাহলে এখান থেকে 625, আর একটা হচ্ছে ছোট 0 বসাই দিব। তাহলে এখান থেকে আমার ই আর এর ভ্যালুটা চলে আসবে 6250 জুল। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি ভ্যালুটা ফাইন্ড আউট করতে পারলাম।
এইখানে তাহলে আমরা এটা দিচ্ছি না, এখানে জাস্ট ER এর ভ্যালুটা আমরা ক্যালকুলেশন করে রেজাল্ট নিয়ে আসবো। এবার আসি হচ্ছে নেক্সটে, বলছে কেন্দ্রমুখী বল এবং অনুভূমিক এবং উল্লম্ব তলে বস্তুর যে বৃত্তাকার গতি থাকে সেইটা। আমরা জানি কেন্দ্রমুখী বলের জন্য আমাদের এই যে বস্তু যেগুলো সার্কুলার পথে ঘুরে, ইভেনচুয়ালি সার্কুলার পথে ঘোরার জন্য কেন্দ্রমুখী বল সহকারে যে ইকুয়েশনগুলো দরকার, এবং সেখান থেকে উল্লম্ব তল আর অনুভূমিক তলে বৃত্তাকার গতির যে টানের পার্থক্যগুলো হয়, সেখান থেকে ইকুয়েশনগুলো হচ্ছে আমাদেরকে এখানে ইউজ করতে হবে আর কি। তাহলে এইখান থেকে আমাদের কি ম্যাথ দেখতে হবে, I ও 3I জড়তার ভ্রামক বিশিষ্ট দুটি বস্তুর কৌণিক গতিশক্তি সমান। দুইটা বস্তু আছে, একটা হচ্ছে I, একটা হচ্ছে 3I, দুইটার জড়তার ভ্রামক দেয়া আছে। দুইটা বস্তুর কৌণিক গতিশক্তি যদি সমান হয়, আমাকে জিজ্ঞেস করছে কৌণিক ভরবেগের অনুপাত কত হবে। তাহলে কৌণিক ভরবেগ রৈখিক ভরবেগ মনে আছে না, আমরা যখন রৈখিক লিনিয়ারের ক্ষেত্রে লিখি P ইকুয়ালস টু, আমরা মোমেন্ট কাইনেটিক এনার্জির সাথে যখন এটাকে রিলেট করতে চাই, তখন কাইনেটিক এনার্জির সময় আমরা লিখি হচ্ছে EK ইজ ইকুয়ালস টু P স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস M। এটা হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জির জন্য লিনিয়ার। আর হচ্ছে রোটেশনাল, যখন বস্তু ঘুরতে থাকে, ঘুরতে থাকার সময় এইটার ক্ষেত্রে আমরা তখন হচ্ছে রোটেশনাল যে এনার্জিটা আসে সেটাকে আমরা লিখতে পারি হচ্ছে P হচ্ছে আমার লিনিয়ার মোমেন্টাম, কাইনেটিক মোমেন্টামের জন্য আমরা লিখি হচ্ছে L, তাহলে L স্কোয়ার ডিভাইডেড বাই M এর জায়গায় আমরা বসাই হচ্ছে I, তাহলে ER ইজ ইকুয়ালস টু L স্কোয়ার ডিভাইডেড বাই 2I। এলটাই হচ্ছে কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে L স্কোয়ারকে লিখতে পারি হচ্ছে 2ER মাল্টিপ্লাইড বাই I। তাহলে সেই ক্ষেত্রে আমি I এর ভ্যালুটা জানি, দুইটা বস্তুর কৌণিক গতিশক্তি ইভেনচুয়ালি সেম, সো রোটেশনাল এনার্জি আমার ক্ষেত্রে দুইটার জন্যই সেম বলছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের বলছে কৌণিক ভরবেগের অনুপাত L1 বাই L2। এটা যদি আমরা বের করতে যাই তাহলে এখানে স্কোয়ার আছে, ওই পাশে রুট হবে, রুট ওভার 2E, তার সাথে থাকবে হচ্ছে I1, আর নিচে হবে হচ্ছে 2E, তার সাথে থাকবে হচ্ছে I2। দুইটার ক্ষেত্রে ই লিখলাম কারণ দুইটার ক্ষেত্রে আমাদের এখানে প্রশ্নে বলে দেওয়া আছে আমাদের ই গুলা সেম হবে। তাহলে হচ্ছে রুট ওভার I1 বাই I2, I1 এর ভ্যালু হচ্ছে গিয়ে I আর I2 এর ভ্যালু হচ্ছে গিয়ে 3I। তাহলে এখান থেকে I গুলা ক্যান্সেল আউট হয়ে যাবে, আমাদের এখানে থাকতেছে হচ্ছে 1 বাই রুট 3। তাহলে অনুপাত কত জিজ্ঞেস করছে, তাহলে L1 রেশিও L2, দ্যাট উইল বি 1 রেশিও রুট ওভার 3। বাস, এই হচ্ছে আমার জন্য অ্যান্সার। নেক্সটে আমাদের একদম লাস্ট টপিক যেটা, ওটা হচ্ছে ব্যাংকিং কোণ বা ব্যাংকিং অ্যাঙ্গেল। ব্যাংকিং অ্যাঙ্গেলের ক্ষেত্রে জগন্নাথ ইউনিভার্সিটিতে 2024-25-এ আমাদের কিন্তু একটা প্রুফ আসছে। তোমাদেরকে সাধারণত আমরা বলি রিটেনের ক্ষেত্রে প্রুফ পরীক্ষায় কোনো দরকার নাই বা থিওরি পড়ার দরকার নাই, কিন্তু এই বছর কিন্তু আমাদের জগন্নাথ ইউনিভার্সিটিতে রাস্তার ব্যাংকিং কি সংজ্ঞাও আসছে, ব্যাংকিং এর রাশিপালা প্রতিপাদন করো পরীক্ষা কিন্তু এটা আসছে। সো আমরা যদি প্রশ্ন একদম পুরোপুরি প্রুফগুলো মিস করে যাই, এরকম বড় একটা রিটেন কোশ্চেন চলে আসলে আমরা কিন্তু তখন ঝামেলায় পড়ে যাব। তাহলে রাস্তার ব্যাংকিং কি, এইখান থেকে আমাদের হচ্ছে গিয়ে ব্যাংকিং এর যেই সংজ্ঞা, সেই সংজ্ঞাটা হচ্ছে গিয়ে পুরাপুরি যে বই যেটা আমরা ফলো করতেছি সেটা হচ্ছে আমাকে একটু লিখে নিতে হবে। আমাকে সোজা কথায় হচ্ছে গিয়ে রাস্তায় বাঁক নিতে আমার যতটুকু কেন্দ্রমুখী বলের দরকার, প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের যোগান দিতে রাস্তার এক পাশ উঁচু করা হয়, তাই না? এটাকে তো আমরা ব্যাংকিং বলি। তাহলে এই যে এক পাশ উঁচু করা, এটাকে আমরা হচ্ছে এখান থেকে বলি ব্যাংকিং। তাহলে ব্যাংকিং এর ক্ষেত্রে ঘটনাটা কি হয়, ব্যাংকিং এর ক্ষেত্রে আমরা যখন কোনো একদিকে হেলে পড়ি তখন হচ্ছে আমরা সোজা মনে করো সাইকেল চালাচ্ছি বা মোটর বাইক চালাচ্ছি, আমি বামে বা ডানে যখন টার্ন নিতে যাব তখন হচ্ছে আমাকে এরকম একটু হেলতে হয় অথবা এরকম একটু হেলতে হয়, যেদিকে কোণ হতে বা যেদিকে আমি বাঁক নিতে চাচ্ছি সেই দিকে। তাহলে আমি ছিলাম হচ্ছে স্ট্রেট, আমাকে এখন এই ডিরেকশনে একটু বাঁকা হতে হয় এখান থেকে এই দিকে। তাহলে এই দিক বরাবর আমাকে হচ্ছে একটা অ্যাঙ্গেল জেনারেট করতে হয়, এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে থিটা। এই থিটাকে তখন আমরা হচ্ছে গিয়ে এখান থেকে দুইটা উপাংশে ডিভাইড করি, একটা উপাংশ তখন এই দিক বরাবর আসে আর একটা উপাংশ মানে আমি এই দিক বরাবর আছি, তো সো এটার দুইটা উপাংশ আমার দুই ডিরেকশনে কাজ করবে। তাহলে একটা হচ্ছে হরাইজন্টাল কম্পোনেন্ট, একটা হচ্ছে আসবে ভার্টিক্যাল কম্পোনেন্ট, দুই কম্পোনেন্ট আমার ইভেনচুয়ালি দুইটা কাজ করবে, তাই না? তাহলে আমার এই যে আমি এই দিক বরাবর আসি,
এদিক বরাবর যে আমার ফোর্সটা কাজ করতেছে বা এদিক বরাবর যে আমি সাইকেলটা চালাচ্ছি, সাইকেলটাকে আমি যখন এরকম একটা থিটা অ্যাঙ্গেলে নিয়ে আসলাম, আমার দুইটা কম্পোনেন্টে এটা ডিভাইড হয়ে গেল, একটা হচ্ছে হরাইজন্টাল আর একটা হচ্ছে গিয়ে ভার্টিক্যাল। তাহলে আমাদের এইখান থেকে যে ফোর্সটা ছিল এফ, এই এফ ভেক্টর, এটাকে হচ্ছে গিয়ে ইভেনচুয়ালি আমরা তখন দুইটা উপাংশে ভার্টিক্যাল এবং হরাইজন্টালি ভাগ করতে পারবো। ভাগ করে, আরে এটা ভুলে গেছি, আর এইদিকে থাকবে আর সাইন থিটা আর কস থিটা। ওকে, আচ্ছা। তাহলে আমাদের ব্যাংকিং এর ক্ষেত্রে কি হবে, আমরা যখন ব্যাংকিং এ আছি আমরা সাধারণত এরকম সোজা করে চালাচ্ছিলাম, এখন এই দিক বরাবর আমাদেরকে একটা অ্যাঙ্গেলে চলে আসতে হয় এই ডিরেকশনে, তখন আমাদের এই দিক বরাবর যেটা কাজ করতেছে এটা হচ্ছে আমাদের আর, তাই না? এখন এই আর কে আমরা কয়টা উপাংশে ডিভাইড করতে পারি, আমরা এই আর কে দুইটা উপাংশে ভাগ করে ফেলতে পারি, এই দিক বরাবর একটা উপাংশ, এই দিক বরাবর একটা। সো থিটাটা কিন্তু আমরা ভার্টিক্যাল লাইনের সাথে অ্যাঙ্গেল জেনারেট করা, তাহলে এই দিক বরাবর আমার যেটা আসবে সেটা আসবে হচ্ছে গিয়ে আর কস থিটা, আর এই দিক বরাবর যেটা আসে এটা হচ্ছে গিয়ে আর সাইন থিটা। সো আমি যেদিকে হেলে পড়বো সেদিক বরাবর আমার যে মানে সেন্ট্রিপেটাল ফোর্সের দরকার, ওই আর সাইন থিটা হচ্ছে ওইটা আমার ইভেনচুয়ালি গিভার হিসেবে বা সাপ্লায়ার হিসেবে কাজ করতেছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এইভাবে বলতে পারি যে আর সাইন থিটা ইজ ইকুয়ালস টু এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর রেডিয়াসটা, আর এই পাশ থেকে হচ্ছে আমরা লিখতে পারি আর কস থিটা। এই আর কস থিটা এটার আমার নিচের দিকে মাটির নিচে আমার হচ্ছে ওজন মাটির সেন্টার বরাবর, আর্থের সেন্টার বরাবর নিচে কাজ করতেছে, সো আর কস থিটা হচ্ছে এমজি। তাহলে আর সাইন থিটা এমভি স্কয়ার বাই আর কস থিটা হচ্ছে এমজি, এটাকে আমরা নাম দিলাম 1, এটাকে আমরা নাম দিলাম হচ্ছে 2। তাহলে এখান থেকে আমরা 1 ডিভাইডেড বাই 2 করে ফেললাম। 1 ডিভাইডেড বাই 2 করলে আমাদের এই পাশে আর ক্যান্সেল আউট হয়ে যাবে, সাইন থিটা বাই কস থিটা আসবে হচ্ছে ট্যান থিটা, আর এখানে থাকবে হচ্ছে গিয়ে এমভি স্কয়ার বাই আর, নিচে আসবে হচ্ছে গিয়ে এমজি, যেখানে এম কাটা যে হবে হচ্ছে ভি স্কয়ার ডিভাইডেড বাই আর জি। তাহলে এখান থেকে যদি আমাদের থিটা বা ব্যাংকিং কোণটা বের করতে হয়, তখন আমরা tan ইনভার্স ভি স্কয়ার ডিভাইডেড বাই আর জি এই ইকুয়েশনটা ইউজ করে এখান থেকে ব্যাংকিংটা ফাইন্ড আউট করতে পারবো আর কি। ঠিক আছে, এই জিনিসটাই আমাদের তপন স্যার ইসাক স্যারের বই সুন্দর করে প্রতিপাদন করে দেওয়া আছে, ওইভাবে করে পুরাটা ব্যাখ্যা করে না লিখলেও শর্টকাটে যেন এই জিস্ট অংশটুকু প্রমাণে থাকে, সংজ্ঞাটা প্রপারলি যে যে বই ফলো করছি ওখান থেকে লিখে দিব। তারপর ঢাকা ভার্সিটি 20-21 এখান থেকে একটা সুন্দর প্রশ্ন আসছিল যে একজন বাইসাইকেল আরোহী সমতল বক্রপথে ভি বেগে ভ্রমণ করছে, সাইকেলের চাকা পথের মধ্যবর্তী স্থিতিস্থাপক স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক মিউ এস, এটার ভ্যালু হচ্ছে 0.5। 0.5 মানে হচ্ছে গিয়ে বেসিকলি হাফ, তাই না? 0.5 মানে হচ্ছে হাফ। সাইকেলের উপর ক্রিয়ারত বল সমূহের নাম লিখো। এই যে সাইকেলের উপর কি কি বল কাজ করছে, দুইটা বল কাজ করে সাইকেলের উপরে, আমরা জানি দুইটা বলের, একটা হচ্ছে গিয়ে ঘর্ষণ বল, সাইকেলের উপর একটা ফ্রিকশন ফোর্স কাজ করতেছে, আর আরেকটা হচ্ছে গিয়ে আমাদের উল্লম্ব বল, উল্লম্ব প্রতিক্রিয়া বল, তাই না? আরেকটা হচ্ছে গিয়ে আমাদের ভার্টিক্যালি যে রিঅ্যাকশন ফোর্সটা কাজ করতেছে, এটা হচ্ছে সেই প্রতিক্রিয়া বলটা। তাহলে ঘর্ষণ বল প্রতিক্রিয়া বল দুইটা বল কাজ করে। বেগ দেওয়া আছে সর্বনিম্ন কত ব্যাসার্ধের বৃত্তাকার পথে আরোহীটি সেফলি ভ্রমণ করতে পারবে, এটা হচ্ছে গিয়ে আমার এখান থেকে জিজ্ঞেস করছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে এফ ফ্রিকশন ফোর্স, এটা হচ্ছে মিনিমাম এমভি স্কোয়ার বাই আর এর সমান হতে হবে, যদি সমান হয় আমি সেফলি মোটামুটি চলতে পারবো। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এফ এর ক্ষেত্রে আমরা জানি মিউ ইকুয়ালস টু এফ বাই আর ফ্রিকশন ফোর্স, তাহলে এফ হবে হচ্ছে মিউ ইন্টু আর, তাহলে সেই ক্ষেত্রে আমাদের মিউ এস মাল্টিপ্লাইড বাই ক্যাপিটাল আর, অথবা এটাকে আমরা লিখতে পারি মিউ এস মাল্টিপ্লাইড বাই এমজি, ডান পাশে আমাদের থাকবে হচ্ছে গিয়ে এমভি স্কোয়ার ডিভাইডেড বাই স্মল আর। তাহলে এখান থেকে স্মল এম গুলো ক্যান্সেল আউট হয়ে যাবে, এখানে হবে হচ্ছে মিউ এস মাল্টিপ্লাইড বাই জি মাল্টিপ্লাইড বাই আর ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে ভি স্কোয়ার, তাহলে ভি ইজ ইকুয়ালস টু আসবে হচ্ছে রুট ওভার মিউ এস মাল্টিপ্লাইড বাই জি মাল্টিপ্লাইড বাই আর, সরি স্মল আর রেডিয়াসটা। তাহলে এখান থেকে আমাদের দেখো ভেলোসিটি ভি এর ভ্যালু বলে দেয়া আছে, আমাকে জিজ্ঞেস করছে হচ্ছে কি যদি বেগ ভি হয় সর্বনিম্ন কত ব্যাসার্ধের বৃত্তাকার পথে, ও আর বের করব। তাহলে তো এখান থেকে আমাদের ইকুয়েশন এইটুকু লিখলেই হয়, জাস্ট আর কে এই পাশে নিয়ে আসলে, আমরা এই পাশে আর কে নিয়ে আসলাম, এখান থেকে এম গুলো ক্যান্সেল আউট হয়ে গেল, ভি স্কোয়ার ডিভাইডেড বাই মিউ এস মাল্টিপ্লাইড বাই জি, এটাকে এই পাশে নিয়ে আসলেই হয়ে যাচ্ছে। তাহলে ভি এর ভ্যালু বলে দেওয়া আছে 10, এটাকে আমরা স্কোয়ার করে ফেললাম, মিউ এস এর ভ্যালু হচ্ছে হাফ, আর জি এর ভ্যালু প্রশ্নে বলেই দেওয়া আছে 10, তাহলে তার কোনো অসুবিধাই নেই, এটার ভ্যালু হচ্ছে হাফ মাল্টিপ্লাইড বাই জি এর ভ্যালু হচ্ছে 10। তাহলে একটা 10 কাটা যাবে, এই পাশ থেকে একটা 10 থাকবে, হাফের 2 উপরে এসে গুণ হবে, তাহলে এখান থেকে রেজাল্ট আসবে হচ্ছে গিয়ে আমাদের 20।
তাহলে স্মল আর এর ভ্যালুটা আমরা এখান থেকে পেয়ে গেলাম হচ্ছে 20 মিটার। বাস, তাহলে এখান থেকে আমার সর্বনিম্ন কত ব্যাসার্ধের বৃত্তাকার পথে সেফলি বাঁক নিতে পারবে আমরা একটা ইকুয়াল ধরে তারপর ক্যান্সেল আউট মানে ক্যালকুলেশন করলাম আর কি। তো এই টাইপের যে ম্যাথগুলো দেখালাম মোটামুটি এই ম্যাথগুলো রিটেনের জন্য একটু ইম্পর্টেন্ট, একটু ভালো মতো দেখে রেখো। ক্যালকুলেশনগুলো বুঝায় বুঝায় করে দিছি, আর বাকি এখানকার ফর্মুলা থিওরি সবগুলো তো তোমাদের ম্যারাথনে অলরেডি পড়ানোই আছে, সো ওইগুলো একটু দেখে নিও। আশা করছি ক্লাসটা বুঝতে পেরেছো। সামনের ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।